এই ফোনটার মডেল হচ্ছে টেকনো ক্যামন 15। এখন এই ফোনটাতে একটু খেয়াল করি, আমরা যেই ডাটা শিটটা ওপেন করলাম বর্নিও থেকে, এটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা ওপেন করলাম হচ্ছে চার্জার ডাটা। এই চার্জার ডাটাটা যে আমরা ওপেন করছি, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কোথাও প্রথম কি হয়, বিবাস থেকে আচ্ছা বিষয়টা কি হয় যে বিবাস থেকে লাইনটা সরাসরি কোথায় যায়, ওবিপিতে যায়। ওবিপিতে যাওয়ার পরে চার্জিং আইসিতে যায়, চার্জিং আইসি থেকে বিপিএস প্রডিউস হয় এবং ব্যাটারি কানেক্টরে সেখান থেকে বিবেট যায়। বিষয়গুলো এরকম হয় না? বাট এইখানে দেখেন, এই যে বিবাস, এই বিবাস লাইনটা বিটুবি কানেক্টর থেকে বিবাস, এই লাইনটা ডিরেক্টলি এখানে ওবিপিতে গেছে। এই যে 12 পিনের ওবিপি আইসি, ওবিপি আইসি হয়ে আবার এটা কোথায় আসছে, পাওয়ার আইসিতে। বিবাস ইন পাওয়ার আইসি 3 হয়েছে। আইসির মডেল হচ্ছে MT6357 CRB। এই পাওয়ার আইসি 3 হয়েছে। এখন কেউ কি আমাকে বলতে পারেন যে এই ফোনটার চার্জিং আইসি কোথায়? জি, আমি ক্লিয়ার না, একজন একজন করে বলেন একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এই আপনাদের কনসেপ্ট ঠিক আছে। বিষয়টা এরকমই যে এটা হচ্ছে মসফেট এবং ট্রানজিস্টর নির্ভর চার্জিং সিস্টেম। তো এটা কাজ করে কিভাবে আপনারা জানেন? অবশ্যই অ্যানালগ চার্জিং সিস্টেম। এবং এই ফোনটার ধরেন মার্কেটে কত প্রাইস আছে, 10-12 হাজার টাকা আছে না, বা 15 হাজার টাকা এরকম, যদিও জানা নাই আমার মার্কেট প্রাইস। তবে এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা ফিচার ফোন বা বাটন মোবাইলে যেই চার্জিং সিস্টেম যেভাবে থাকে এখানে একদম সেম। শুধু এই ফোনেই না, এরকম অনেকগুলো মডেল আছে, এই টেকনো, আইটেল, ইনফিনিক্স এদের, যেখানে বাটন ফোনে যে চার্জিং কনসেপ্ট ইউজ করা হয়েছে সেম চার্জিং কনসেপ্ট হচ্ছে স্মার্টফোনে। যে এই অ্যানালগ চার্জিং সিস্টেম বলেন, আর হচ্ছে চার্জিং আইসি ছাড়া চার্জিং সিস্টেম বলেন, অথবা ট্রানজিস্টর নির্ভর চার্জিং সিস্টেম, অথবা হচ্ছে মসফেট নির্ভর চার্জিং সেকশন, এটা যদি আমরা শিখি এটা আমাদেরকে অনেক কাজে দিবে। যেহেতু পুরো সিস্টেমটা হচ্ছে SMPS, সুইচ মুড পাওয়ার সাপ্লাই, পুরো মাদারবোর্ডের সিস্টেমটাই হচ্ছে SMPS, সুইচ মুড পাওয়ার সাপ্লাই। এই সুইচ মুড পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে কিভাবে পুরো মাদারবোর্ডটাতে পাওয়ার ফ্লো হয়, এই পাওয়ারটা কিভাবে কাজ করে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কেউ একজন বললো যে হচ্ছে সাউন্ড নাই। বুঝতে পারছি, তাহলে আমি ঠিক আছি ভাই। যিনি সাউন্ড শুনতে পাচ্ছেন না, আপনার সম্ভবত একটু ডিভাইসটা চেক করেন অথবা রিজয়েন করেন, কোনো সমস্যা নেই। এখন এইখানের যে বিষয়টা, এই বিষয়টা যদি আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে দুটো জিনিস আমাদের শিখতে হবে এবং সেটা শেখা মোস্ট ইম্পর্টেন্ট। এবং একজন কমন টেকনিশিয়ান, দক্ষ, ধরেন দক্ষ, খুবই দক্ষ, অনেক কিছু জানে, তার কাছেও যদি কোশ্চেন করেন যে মসফেট, ট্রানজিস্টর এগুলো সম্পর্কে কি জানেন বলেন, কিন্তু সে কিন্তু থতবত খেয়ে যাবে। সে মেজারমেন্ট করে আপনাকে ভ্যালু বের করে দিবে, ইনপুট আউটপুট দেখাই দিবে, বাট ডিপলি অতটা নলেজ নাও থাকতে পারে। আবার এমনটা হতে পারে যে আমরা এখানে যারা আছি তারা অনেকে জানি, কিছুটা জানি, পরিপূর্ণটা জানি না, এটা হতে পারে। এবং জানার পরেও সেগুলোর ব্যবহার কোথায়, কিভাবে ব্যবহার করা, কি কাজ তার, এগুলো জানি না। আমরা আজকে এই ক্লাসটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই জন্যই যে আমরা এখানে আজকে বেসিক কম্পোনেন্ট থেকে একদম হচ্ছে এই চার্জিংয়ের
খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো সব শিখব। এরপর যখন আমরা পাওয়ার সেকশনে যাব তখন আমাদের অনেক কিছু প্রয়োজন পড়বে যেগুলোর উত্তর এর মধ্যে থেকে আমরা পাবো। তো যাই হোক, এটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন, ছেড়ে দিলাম এটাকে, এটার মধ্যে আমরা নাই। আমরা এখন যাব হচ্ছে যেটা নিয়ে আমরা ক্লাস করাই প্রতিদিন, স্কিমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল। আচ্ছা, এই স্কিমেটিক এবং সার্ভিস ম্যানুয়াল থেকে আমরা এটা পুরোপুরি বিশ্লেষণ করব। এটা বিশ্লেষণ করার আগে আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে, আমরা সেই দুইটা জিনিস সম্পর্কে আগে জেনে নেই। আচ্ছা, আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন ডায়োডের কাজ কি? একজন একজন করে বলবেন, ডায়োডের কাজ কি? বিদ্যুৎকে একমুখী করা। আচ্ছা, আর? কারেন্টকে পাস করা স্যার। হ্যাঁ, ঠিক আছে, আর? আর এটা দিয়ে শুধু পাস হতে পারে, এটা ব্যাক করতে পারে না। কেন পারে না? কারণ ওই যে এটা বিদ্যুৎ শুধু একদিকে পাস করে, তো এই জন্য সামনের দিকে যে আপনার বর্ডারটা দেওয়া আছে ওই দিক দিয়ে ব্যাক করতে পারে না। আচ্ছা স্যার, আর একটা হইছে এই কারেন্টকে ডিসি মোডে করা, মানে এসি কে হ্যাঁ, করা। সেটা আমরা যখন রেকটিফিকেশন হিসেবে ইউজ করব তখন ওটা সার্কিটের উপর ডিপেন্ড করে যে এই ডায়োডটাকে কোথায় ইউজ করা হচ্ছে। হ্যাঁ, কোন সার্কিটে ইউজ করা হচ্ছে ওইটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, যেটা কি রেকটিফিকেশন করবে না কনভার্ট করবে না প্রোটেকশন করবে, সেটা হচ্ছে এর ব্যবহারের উপর ডিপেন্ড করে হচ্ছে এর কাজ। বাট এই ডায়োডটার দুইটা প্রান্ত আছে, এক প্রান্তে হচ্ছে একটা সিলভার স্ট্রিপ দেয়া আছে, আর এক প্রান্ত হচ্ছে সলিড। এখন এই ডায়োডের দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা প্রান্ত হচ্ছে ক্যাথোড। এখন কেউ কি বলতে পারবেন যে এখানে অ্যানোড প্রান্ত কোনটা আর ক্যাথোড প্রান্ত কোনটা? একটু ভুল হলো না? আচ্ছা, এই সাদাটা হচ্ছে ক্যাথোড আর কালাটা হচ্ছে অ্যানোড। কালো দিকটা হচ্ছে প্লাস আর সাদা দিকটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন এই যে ব্যারিয়ারটা আছে এদিকটা নেগেটিভ আর এদিকটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে ডায়োডের সিম্বল। ডায়োডে দুই ধরনের বায়াসিং করা হয়। বায়াসিং বলতে কি বোঝায় আপনারা হয়তো জানেন, তারপর আমি বলি। ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ সাপ্লাই দিয়ে যে ধরনের কানেকশন দেওয়া হয় সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, আর ডায়োডের নেগেটিভ প্রান্তে নেগেটিভ সাপ্লাই দিয়ে যে ধরনের বায়াসিং করা হয় সেটা হচ্ছে রিভার্স বায়াসিং। এ হলো বায়াসিং। এখন এই ডায়োডের উপর ডিপেন্ড করেই হচ্ছে ট্রানজিস্টর, মসফেট এগুলো গঠিত হয়েছে। সিপিইউতে কি থাকে? সিপিইউতে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে ট্রানজিস্টর একের সাথে আর এক হচ্ছে অ্যাড করে, তারপর হচ্ছে বিভিন্নভাবে প্রসেস করে কি করা হয়, কোর তৈরি করা হয়, এবং সেখানে অনেকগুলো স্বতন্ত্র কোর একসাথে অ্যাড হয়ে কি হয়, অক্টা কোর, হেক্সা কোর, ডুয়াল কোর, এরকম করে যে কোরগুলো গঠিত হয়, এর এক একটা কোর হচ্ছে এক একটা স্বতন্ত্র সিপিইউ। সেই জন্য ডুয়াল কোর, তারপর হচ্ছে অক্টা কোর, হেক্সা কোর, এরকম করে কোর সংখ্যা বৃদ্ধি করে প্রসেসরের স্পিড বাড়ানোর জন্য। এখন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা একটা আওয়াজ দিন মাঝে মাঝে, না হয় মনে হচ্ছে যে কেউ নাই। ওকে ওকে, নো ইস্যু। ইরেস একটু সময় লাগবে আজকে, তো ধৈর্য ধরেন। আমার একটা ফাইল ওখানে রেডি আছে, আমি সেই ফাইলটাকে ওপেন করি, তাহলে সুবিধা হবে সবার জন্য। মোসফেট এখানে আছে, নাই। প্রেজেন্টেশন ওকে।
আচ্ছা, এই একটা সিম্বল দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটা একটা ডায়োড তাই না, আর এটা একটা ডায়োড, দুইটা ডায়োড। এই ডায়োডের এই প্রান্ত হচ্ছে পজিটিভ, এই প্রান্তটা হচ্ছে প্লাস, আর এই প্রান্তটা হচ্ছে মাইনাস, এই প্রান্ত প্লাস। তো দুইটা ডায়োডকে ব্যাক টু ব্যাক কানেকশন করলাম, মাইনাস দুইটাকে কি করলাম, এক করে ফেললাম, আর প্লাস দুইটাকে দুই পাশে নিয়ে নিলাম। তো প্লাসটাকে আমি কি বলবো, প্লাসই বলবো, মাইনাসটাকে আমরা কি বলবো, নেগেটিভ, প্লাসটাকে প্লাস। তাহলে কি হলো, পিএনপি। আমি কিন্তু ট্রানজিস্টরের দিকে যাচ্ছি, মানে ট্রানজিস্টর কিভাবে তৈরি হয়েছে, ট্রানজিস্টরের কাজটা কি, এটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কেননা ওই চার্জিং সেকশনটা বুঝতে হলে বা ওই চার্জিং সিস্টেমটা বুঝতে হলে আপনাকে ট্রানজিস্টর বুঝতে হবে, মোসফেট বুঝতে হবে, ডায়োড বুঝতে হবে, পিএনপি, এনপিএন, এন টাইপ, পি টাইপ মোসফেট, সেগুলো বুঝতে হবে। তো একটু কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। অন্যান্য ক্ষেত্রে যেমন এনপিএন আর পিএনপি আলাদা আলাদা মসফেট থাকে, এই মোবাইলের মধ্যে কি আলাদা আলাদা মসফেট থাকে? অবশ্যই অবশ্যই, ব্যবহার বেদে যেখানে যেমন প্রয়োজন সেইখানে সেই ধরনের মসফেট ব্যবহার করা হয়। যদি সেটা এনপিএন হয় হতে পারে, যদি সেটা পিএনপি হয় হতে পারে, কোনো সমস্যা নেই। যেমন মোবাইলের থার্মাল সার্কিটে হচ্ছে এনটিসি থার্মিস্টার ইউজ করা হয়। তো থার্মিস্টার দুই প্রকার, একটা হলো পিটিসি, একটা হচ্ছে এনটিসি। তো পিটিসি কেন ব্যবহার করা হয় না, পিটিসি এই জন্যই ব্যবহার করা হয় না, পিটিসি হচ্ছে পজিটিভ, মানে আপনার তাপমাত্রা বাড়ার সাথে সাথে থার্মিস্টারের তাপমাত্রা বেড়ে যাবে, তো এটা হচ্ছে বেড়ে যাবে। আর এনটিসি হচ্ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আপনার থার্মিস্টারের ভ্যালু কমে যাবে। তো আমি যখন আপনাদেরকে ভোল্টেজ ডিভাইডার হচ্ছে ক্যালকুলেশন করে দেখাইছি, সেখানে দেখছেন যে কোনো একটা রেজিস্টরের ভ্যালু যদি কমে যায় বা মান কমে যায়, তাহলে কি হবে, ক্যালকুলেশনে ভোল্টেজের মানও কমে যাবে না। তো সিপিইউ অথবা পাওয়ার আইসি যেই সেকশনে সেই ভোল্টেজ ডিভাইডার হচ্ছে কানেক্টেড থাকুক না কেন, তো ওখানে একটা ভোল্টেজের ভেরিয়েশন দেওয়া থাকে যে আমার 0.5 ভোল্ট অথবা 1 ভোল্ট অথবা 2 ভোল্ট, এই পরিমাণ ভোল্টেজ ওই পিনে হচ্ছে কানেক্টেড থাকতে হবে। তাহলেই পাওয়ার আইসি অথবা সিপিইউ বুঝতে পারবে যে হ্যাঁ সেকশনটা সচল আছে। যদি ধরেন ওই পাওয়ার আইসির ওই পিনে 0.5 ভোল্ট কানেক্টেড হওয়ার কথা, কিন্তু সেখানে হচ্ছে 1 ভোল্ট আসছে, তখন আর ওই সেকশনটা কাজ করবে না। কেন কাজ করবে না, রেজিস্ট্যান্স ভ্যালু বেড়ে যাওয়ার কারণে অথবা কমে যাওয়ার কারণে ভোল্টেজটা কি হয়েছে, কমছে অথবা বাড়ছে। এটা মানে রেগুলেটেড ভোল্টেজ হতে পারবে না, কিন্তু হতে পারবে রেগুলেটেড কিঞ্চিত, মানে 5-এর জায়গায় 6 হতে পারবে অথবা 5-এর জায়গায় 4 হতে পারবে, কিন্তু ফার ডিসটেন্স হওয়া যাবে না। তো সেই জন্য এনটিসি থার্মিস্টার ইউজ করা হয় এই জন্য যে যখন আপনার মোবাইলের তাপমাত্রা বেড়ে যাবে, তখন ওই এনটিসি মানে নেগেটিভ, তাপমাত্রা বাড়লে ওর ভ্যালুটা কমতে থাকবে। যখন ওর ভ্যালুটা কমতে থাকবে, তখন আমরা যে ভোল্টেজ ডিভাইডার যে ক্যালকুলেশন করছি, ওখানে ভোল্টেজের মানটাও কমে যাবে, কারণ ক্যালকুলেশনের মানটা কম আসবে। এবং ওই ভ্যালুটা অথবা ওই ভোল্টেজটা যেই সেকশনে যাওয়ার কথা, সেখানে যদি যা রিকোয়ারমেন্ট তার চাইতে যদি কম যায়, তখন যে জিনিসটা ঘটবে যে ধরেই নিবে যে ওখানে একটা ঝামেলা আছে, ফোন সুইচ অফ অথবা রিস্টার্ট, এই ধরনের ঘটনা ঘটবে। যাই হোক, আমরা মূল টপিক্সে আসি। মূল টপিক্স হচ্ছে দুটো ডায়োডের উপর ডিপেন্ড করে ট্রানজিস্টর তৈরি হবে, দুটো ডায়োডের উপর ডিপেন্ড করে মসফেট তৈরি হবে। পুরো প্রক্রিয়াটা আমরা দেখি, আমরা যদি কেউ জেনেও থাকি আমরা একটু সাইলেন্ট থাকি, আবার একবার জানি, জানার পরে এরপর হচ্ছে আমরা যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো বলবো। আচ্ছা, তাহলে ডায়োডের পজিটিভ প্রান্ত নিয়ে আসছি, ডায়োডের নেগেটিভ প্রান্ত দুইটাকে আমরা জোড়া দিছি, ধরেন ঝালাই দিলাম, আয়রন দিয়ে, সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই দিলাম, দিয়ে নিয়ে আসলাম, সেটা হলো এন, আর এখানে নিয়ে আসলাম হচ্ছে পজিটিভ প্রান্ত। তো কি হলো, পিএনপি। ট্রানজিস্টর কয় প্রকার, কারো জানা আছে? দুই প্রকার। কি কি ট্রানজিস্টর, পিএনপি আর এনপিএন। ব্যবহারের উপর ডিপেন্ড করে ট্রানজিস্টরের কিন্তু অনেক শ্রেণীবিন্যাস আছে। তেমন ট্রানজিস্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইউনিপোলার ট্রানজিস্টর আর একটা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর। কিন্তু ব্যবহারের উপর ডিপেন্ড করে আবার কয় প্রকার, দুই প্রকার, এনপিএন পিএনপি। এবং এই এনপিএন পিএনপি হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টরের হচ্ছে শ্রেণী হচ্ছে এনপিএন এবং পিএনপি। তো যেহেতু এইটার আরেকটা নাম আছে, আপনার যখন হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রামে যাব তখন এখানে লেখা থাকবে হচ্ছে বি জে
বিজেটি। এই বিজেটির ফুল মিনিং হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এবং এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর আবার হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে পিএনপি এবং এনপিএন। এবং এই পিএনপি এবং এনপিএন ব্যবহার করা হয় সার্কিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে আমার এখানে কি পিএনপি লাগবে না এনপিএন লাগবে। এখন এটা কেন লাগবে আগে এটা বুঝি, তারপরে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যারা ট্রানজিস্টর অথবা মোসফেটের জীবনে নামও শোনেন নাই, আজকে এই ভিডিওটা দেখার পরে বা এই ক্লাসটা করার পরে আমার মনে হয় কিছুটা হলেও ভালো একটা আইডিয়া আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন ধন্যবাদ। দেখেন এই যে নিচে একটা সিম্বল দেখতে পাচ্ছি আমরা, একটু বড় করে নিই। এই সিম্বলটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের সিম্বল। তো ট্রানজিস্টর কি আমাকে যদি কোশ্চেন করেন তাহলে আমি একটু বইয়ের ভাষায় বলি, যেহেতু আমি ডিপ্লোমা করা ইলেকট্রনিক্সে, আমরা যেভাবে পড়ছি সেভাবে আপনাদেরকে একটু বলি। যেটি হলো 3 টার্মিনাল বিশিষ্ট, এটা কয়টা প্রান্ত? 3টা প্রান্ত না, 1 2 3, 3 টার্মিনাল বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস। এর কাজ হচ্ছে কি কি কাজ দেখেন? সুইচিং মানে টার্ন অন টার্ন অফ, মানে লাইক আপনার ঘরে যে হচ্ছে লাইট জ্বালানোর সুইচ থাকে সেরকম কাজ করে, সুইচিং এর কাজ করে। তারপর কি বলছে? একটা ছোট্ট ইলেকট্রিক্যাল সিগন্যালকে বড় করে তোলে, মানে এর ইনপুটে যদি হচ্ছে একটা ছোট্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল দেন, আউটপুটে অনেক বড় আকারে সেটা পাবেন। এর হচ্ছে 3টা টার্মিনাল থাকে। বি তার মানে হচ্ছে বেস, ই মানে হচ্ছে ইমিটার, সি মানে হচ্ছে কালেক্টর। তাহলে ট্রানজিস্টরের 3টা প্রান্ত থাকে, বেস, ইমিটার, কালেক্টর। এখন এই বেজের কাজ হচ্ছে, বেজ হচ্ছে কন্ট্রোল পিন। এই বেজ কি করবে? কন্ট্রোল করবে। কাকে কন্ট্রোল করবে? এই ট্রানজিস্টরকে কন্ট্রোল করবে, বা এই ট্রানজিস্টরকে টার্ন অন অথবা টার্ন অফ এর কাজ করবে এই বেস। আর ইমিটার হচ্ছে মেইন কারেন্ট আউটপুট, আর কালেক্টর হচ্ছে কারেন্ট ইনপুট। ব্যবহারের ক্ষেত্রে এনপিএন পিএনপির ক্ষেত্রে উল্টা। কিভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, সেম ভাবে এখানে আবার দুটো হচ্ছে আমরা কি করলাম, দুটো ডায়োডকে ব্যাক টু ব্যাক কানেকশন করলাম, করার পরে পজিটিভ প্রান্তটা হচ্ছে জোড়া দিয়ে দিলাম, জ্বালাই দিয়ে দিলাম পজিটিভ প্রান্ত। তাহলে এটার নাম কি? পি। নেগেটিভ দুইটা দুই পাশ থেকে নিয়ে আসছি, তাহলে কি হলো? এন। তাহলে এন পি এন। আপনারা কি বুঝতেছেন? চিত্র দেখে বুঝতেছেন? ওকে, তাহলে আমাদের আগেরটা ছিল পিএনপি। পজিটিভ প্রান্তগুলো যখন আমরা হচ্ছে গিয়া সেপারেট রেখে নেগেটিভ দুটাকে যখন অ্যাড করে দিছি তখন সেটা হচ্ছে পিএনপি। আবার পজিটিভ প্রান্ত দুটোকে যখন একসাথে জোড়ায়ে নেগেটিভ প্রান্ত দুটো যখন নিয়ে আসি তখন সেটা হচ্ছে এনপিএন। এ হচ্ছে পিএনপি এবং এনপিএন। এখন এর ব্যবহার, এটা কিভাবে ইউজ করবেন বা এটা কিভাবে কাজ করে। এখন পিএনপি এবং এনপিএন সিম্বল দেখে চিনবেন কিভাবে? একটা কোশ্চেন না? এটা তো ডায়োডের, যে আমি সহজভাবে বলে দিলাম যে নেগেটিভ দুইটা এক জায়গায় আসছে, সেই জন্য এটার নাম হচ্ছে এন। পজিটিভ দুইটা দুই সাইড থেকে বের হয়েছে, সেজন্য এটার নাম হচ্ছে পি। দেখেন আপনাদের হচ্ছে এভাবে তো থাকবে না, এটা হলো বেসিক কনসেপ্ট। দুটো ডায়োড দিয়েই যে বানাইছে এরকম না, তবে হচ্ছে হ্যাঁ গঠনের স্ট্রাকচারটা এরকম। বাট এই ডায়োড দুইটার সাথে আরো কিছু এলিমেন্ট যোগ হইতে পারে, বিভিন্ন প্রক্রিয়ায় কম্প্রেস করে তারপর হচ্ছে এই ট্রানজিস্টর তৈরি করা হয়। ডায়োড দিয়ে যে আপনি ট্রানজিস্টরের কাজ সেরে ফেলবেন বিষয়টা এমন না। এখন দেখেন, আপনার বোঝার জন্য আমি জিনিসগুলো ক্লিয়ার করতেছি। এইখানে যে বিষয়টা, ধরেন এটা একটা ডায়োড, এখানে কি দেওয়া আছে? ডায়োড। এইখানেও আমি একটা ডায়োড দিলাম, এই যে এটাও একটা ডায়োড। তো ডায়োডের পজিটিভ প্রান্ত কোনটা? এটা। নেগেটিভ প্রান্ত কোনটা?
এটা, তাই না? এটা যদি ডায়োড হয়, পুরোটা যদি একটা ডায়োড হয়, এটা পুরোটা যদি একটা ডায়োড হয়, তাহলে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এখন এই নেগেটিভ দুইটা এসে এক জায়গায় জোড়া লাগছে না, সে জোড়া লাগে সেই বেস, এটা হচ্ছে গিয়া এন, কারণ এটা এখানে নেগেটিভ আসছে এইদিকে। আর এই যে দুইটা ডায়োডের দুই প্রান্ত রয়ে গেছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। আপনারা কি সহজে বুঝতে পারতেছেন? বেসের দিকে যদি ডায়োডের নেগেটিভ প্রান্ত থাকে, বেসের দিকে যদি ডায়োডের নেগেটিভ প্রান্ত থাকে, তাহলে সেটা কি? এন পি এন পি। আপনারা সবসময় নিচ থেকে কাউন্ট করেন অথবা উপর থেকেও কাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটা পি, তাহলে এনটা কোথায় থাকবে? দুইটা পির মাঝখানে থাকবে, এই যে এটার মতো করে। তাহলে এই পিটাকে ধরলাম, এই পি, এই পিটা কালেক্টর, এরপরে এই বিটাকে ধরলাম এই এন, আর এই ইটাকে ধরলাম এই পি, তাহলে কি হলো? পি এন পি। তাহলে ট্রানজিস্টর চেনার জন্য যেটা হচ্ছে এনপিএন না পিএনপি, সার্কিটের মধ্যে তো যখন আপনারা স্কিমেটিকে যাবেন তখন এইভাবে দেখতে পাবেন। যখন এইভাবে দেখতে পাবেন তখন এই ডায়োডের সিম্বল যদি ভিতরের দিকে থাকে, যেহেতু আমি বলছি এই যে দাগটা, এই দাগটাতে যখন আমরা ফিজিক্যাল ডায়োড দেখব, ফিজিক্যাল ডায়োড তো আমরা একটু আগে দেখছি, তারপর আরেকবার দেখে নিই। এই যে এই চিত্রটা একটু আমরা দেখি, এই চিত্রটায় এই ধরনের ডায়োড আমাদের হচ্ছে মাদারবোর্ডের মধ্যে থাকে, তাই না? এই ধরনের ডায়োড, এটা হচ্ছে রেকটিফায়ার ডায়োড। এই ডায়োডের এই যে একটা হোয়াইট স্ট্রিপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই হোয়াইট স্ট্রিপ যে সাইডে আছে সেই সাইডটা হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে সলিড ব্ল্যাক যে পাশে সেই পাশটা হচ্ছে প্লাস, পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে অ্যানোড আর নেগেটিভ মানে হচ্ছে ক্যাথোড, ওই প্লাস মাইনাসের আর এক রূপ, এই যে অ্যানোড এবং ক্যাথোড। তো এই সিম্বলের এই যে ব্যারিয়ারটা যেখানে দেয়া আছে অথবা এই স্ট্রিপটা যেখানে দেয়া আছে, এই দিকটা হচ্ছে মাইনাস। যদি এই দিকটা মাইনাস হয় তাহলে আমরা এই চিত্রের মধ্যে আসি। এই চিত্রের মধ্যে আসলে এই মাইনাসটা কার দিকে? বেসের দিকে। ইমিটারের দিকে কি? প্লাস। এখানে কিন্তু একটা ডায়োড না, এখানে দুইটা ডায়োড, আর একটা ডায়োড হিডেন দেয়া নাই, আপনি সেই ডায়োডটা এখানে এঁকে নেন। এই যে একটা ডায়োড এখানেও এঁকে দিলাম, তাহলে কি হলো? এটাও প্লাস, এটাও প্লাস। প্লাস মানে কি? পি, আর এটা মাইনাস। তাহলে কি হলো? পি, মাইনাসটা হচ্ছে এন, এন আর প্লাসটা হচ্ছে পি, পি এন পি। এটা এনপিএন ট্রানজিস্টর। হ্যাঁ, পিএনপি ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর। সেকেন্ড পেজে যদি আমরা যাই, সেকেন্ড পেজে যদি আমরা যাই তাহলে আমরা একটু দেখি যে এই ডায়োডের সিম্বলটা কোথায় আছে? নিচের দিকে আছে, তাই না? এই দিকে আছে। বেজের দিকে কি আছে? পজিটিভ। আপনার এই জিনিসটা বোঝার সবচাইতে সহজ উপায় হচ্ছে যে এই ডায়োডটার পজিটিভ এবং নেগেটিভ কোন দিক এবং ডায়োডের সিম্বলটা কেমন, এই দুইটা জিনিস একটু খেয়াল করেন না। এই দুইটা জিনিস মনে রাখেন যে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড, বোর্ডের মধ্যে যেভাবে থাকবে সেটা। তো যেই পাশে স্টিপ দেওয়া আছে সেই পাশটা হচ্ছে, অথবা খাঁচকাটা থাকতে পারে, এরকম দুটো খাঁচকাটা আছে কালো, সেটাও থাকতে পারে। যেই পাশে খাঁচকাটা থাকবে সেই পাশটা হচ্ছে নেগেটিভ, আর যেই পাশটা হচ্ছে সলিড সেই পাশটা হচ্ছে পজিটিভ। এই ডায়োডটাই হচ্ছে আমরা যখন হচ্ছে ডায়াগ্রামে যাব, স্কেমেটিকে যাব, স্কেমেটিকে এইভাবে দেখতে পাবো। তো ধরেন এই যে লম্বা যে দাগটা দেওয়া আছে সেটা হচ্ছে এই খাঁচকাটা দাগটা, তাহলে এই সাইডটা কি? মাইনাস এবং এই সাইডটা প্লাস। যদি তাই হয়, যদি বিষয়টা এরকমই হয়, তাহলে এখানে আসার পরে এখানে আরেকটা ডায়োড আছে, এটা যদি উল্লেখ না করে দিই আপনারা ভুল বুঝবেন। সরি, এটা হ্যাঁ ঠিক আছে, এই যে তাহলে আমি এখানে যে ডায়োডটা আঁকলাম, এই ডায়োডটার আউটসাইডে যে এই পাশটা কি? নেগেটিভ, আর এই সাইডটা কি? পজিটিভ। সিমিলার ভাবে এই ডায়োডের এই সাইড হচ্ছে পজিটিভ আর এই সাইড হচ্ছে নেগেটিভ। যদি এটা নেগেটিভ হয় তাহলে এটার নাম কি? এন।
যদি এইটা নেগেটিভ হয় তাহলে এটার নাম কি? এন। N যদি এই দুইটা একসাথে জুড়ে দিয়ে আমরা এদিকে চলে যাই তাহলে এটার নাম কি? দুইটা প্লাস একসাথে যোগ দিলে হচ্ছে পি, তাহলে এটা কি? পজিটিভ, তাহলে এটা কি? এন পি এন। এখন বলেন কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছেন কি আপনারা পিএনপি কোনটা আর এনপিএন কোনটা? যদি একটা সিম্বল থাকে, এখানে দুইটা সিম্বল আছে সেই জন্য আমি দুইটা সিম্বল লিখে আপনাদেরকে বুঝাই দিলাম, বাট এইরকম যদি একটা সিম্বল থাকে, এই সিম্বলটা যদি বাইরের দিকে থাকে, এই সিম্বলটা যদি বাইরের দিকে থাকে এরকম যেরকম বাইরের দিকে আছে, তাহলে এটা হচ্ছে গিয়া এন। তো বাইরের দিকে যখন এন থাকবে তাহলে এই বেস অবশ্যই পি হবে, পজিটিভ, কারণ এই ডায়োডের পজিটিভ প্রান্তটা কোথায় কানেক্টেড? এই বেজের সাথে, ঠিক আছে, এই বেজের সাথে কানেক্টেড, তাহলে বেস পজিটিভ, এটা নেগেটিভ। কারো এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? তাহলে আমাকে কোশ্চেন করেন, আমি আবার রিপিট করে বুঝাই দিব। দেখেন অনলাইন ক্লাস চলতেছে, যে কয় টাকা দিয়েই কোর্স করতেছেন না কেন, অথবা ফ্রি করেন না কেন, অথবা ধরেন অনেক হাই প্রাইস দিয়েই কোর্স করতেছেন, যদি এটাও মনে করেন আপনি যদি বসে থাকেন এখানে শেখার জন্য আসছেন, অবশ্যই কথা বলবেন, অবশ্যই জ্বালাবেন, কেননা মুখ দিয়ে কথা না বলে কোন কিছু শিখতে পারবেন না, শুধু ভিডিও দেখেও শিখতে পারবেন না। আপনাদেরকে আমি এই গ্রুপের মধ্যে একটা ফিডব্যাক চাই। আপনারা সবাই যে কাজটা করবেন, এনপিএন ট্রানজিস্টর কিভাবে বানাইলাম, পিএনপি ট্রানজিস্টর কিভাবে বানাইলাম আমরা, সেই সেম জিনিসগুলো ভিডিও দেখে দেখে খাতায় আঁকবেন, একে তারপর হচ্ছে একটা পিকচার তুলে গ্রুপের মধ্যে পোস্ট করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা এটা নিয়ে চর্চা করতেছেন। যদি এটা না শিখেন আপনারা সামনে গিয়ে বিপদে পড়বেন, 100% বিপদে পড়বেন। তখন ওই আমাকে এখন যে অনেকে ফোন দেয় যে ভাই এই প্রবলেমটা কিভাবে হলো একটু বুঝাই দেন তো, তখন আমি যখন তাকে কোশ্চেন করি যে আপনি এই জিনিসটা জানেন, বলতেছে না এটা তো জানি না, তাহলে আমি বললাম যে আমি আন্দাজে আপনাকে কি বলবো, আমি যেই জিনিসটা বলবো সেই সেকশনটাই তো আপনি চিনেন না, তখন ওখানে গিয়ে কি করবেন? তো আমি যতটুক চাই যে আপনারা শিখেন, আমার মতো করে হোক আমার চাইতে বেশি করে হোক, আপনারা আগে শিখেন, শেখার পরে এরপর আস্তে আস্তে প্রয়োগের দিকে যান, ইনশাল্লাহ সফলতা আসবে। তো এনপিএন পিএনপি গেল, এখন এটার ব্যবহার দেখাই যে এটা কিভাবে ইউজ হচ্ছে। যে কোনো ভদ্রলোকের জন্য আবার মিউট খোলা আছে। আচ্ছা, এখানে আমরা এখন একটা জিনিস দেখব যে হচ্ছে এনপিএন এবং পিএনপির ব্যবহার দেখব। ওই আগের মতো করে একে ফেলি, এবার একটু কথা বলতে হবে। এখন এখানে যে সিম্বলটা আঁকলাম এটা একটা ট্রানজিস্টরের সিম্বল আঁকছি, আঁকা ভালো হয় না, কিছু মনে করেন না। এখানে একটু বলেন তো দেখি, এইখানে এই প্রান্তটা কি? পি। পি, গুড, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন বলেন তো এই প্রান্তটা কি হবে? নেগেটিভ, তাহলে আমি এটার নাম লিখলাম কি? এন। তাহলে এই দিকটা কি হবে? পি। তাহলে এই দিকটা কি হবে? এন। তাহলে তাহলে এন পি এন। এখন এই মাঝখানের যে এটা কন্ট্রোল পিন, এটা কি? বেস। বেস। এরপর এইটার নাম হচ্ছে ইমিটার। কেন ইমিটার সেটা বলতেছি। এরপর এইটার নাম হচ্ছে কালেক্টর, সি। ও পুরোটাই মুছে ফেললাম, ভুল করলাম না জিনিসটা, আবার আঁকি, সময় লাগবে না আঁকতে, সমস্যা নেই। আচ্ছা এইবার তাহলে এটা এই দিকটা যেহেতু মাইনাস, এটা হচ্ছে এন, এনটাকে আমরা ছোট করে লিখি। আচ্ছা
এন, তাহলে এটা কি বলছিলাম ইমিটার, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে বেস, এটা হলো পি, এটা হলো এন, এটা হচ্ছে সি। তাহলে কয় প্রান্ত থাকে? 3 প্রান্ত। কি কি? বেস, ইমিটার, কালেক্টর। বেস, ইমিটার, কালেক্টর। বেসটাকে আমরা আগে বলি যেহেতু এটা কন্ট্রোল পিন, এই জন্য বেস, ইমিটার, কালেক্টর। মানে আমি এইভাবে শিখে অভ্যস্ত। আমরা ডিপ্লোমায় যখন পড়ছি তখনও ইলেকট্রনিক্সের বই যখন পড়ছি তখন হচ্ছে এই বেস, ইমিটার, কালেক্টর এভাবে শিখছি, এই জন্য বলতেছি। কেউ এখানে ইমিটার, বেস, কালেক্টরও বলতে পারেন, কেউ কালেক্টর, বেস, ইমিটারও বলতে পারেন, যার যেরকম খুশি, কোনো সমস্যা নাই। এখন এইটাকে ব্যবহার করে আমরা একটা লাইট জ্বালাবো। এটা গ্রাউন্ড, এটা হচ্ছে পজিটিভ সাপ্লাই, এটা একটা লাইট। এটা হচ্ছে একটা লাইট। এখন বলেন যে এখান থেকে আপনি পজিটিভ সাপ্লাই দিলেন, ধরেন একটা ব্যাটারি, আমি একদম ফিজিক্যালি আপনাদের একেই দেখাই। এইখানে একটা ব্যাটারি আছে, এই যে একটা ব্যাটারি, এই ব্যাটারির এটা হচ্ছে নেগেটিভ, আর এইখানে একটা প্রান্ত আছে, এটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভ প্রান্তটা কোথায় গেছে? এখানে। এর মাঝখানে আপনি সুইচ একটা দিলে দিতে পারেন, নাইলে নাই। আর এই নেগেটিভ প্রান্তটা গেছে এখানে, মাঝখানে কি দিয়েছেন? একটা ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টর ওপেন হওয়ার বা এটা চলার একটা মন্ত্র আছে, সেটা মন্ত্র হচ্ছে যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার হচ্ছে লো থাকবে, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার লো থাকবে, দ্যাটস মিন ইমিটার গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। আবারও রিপিট করি, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার হবে লো, দ্যাটস মিন ইমিটার হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ, ধরি আমরা এখন আপাতত। আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার হচ্ছে হাই, এখান থেকে সাপ্লাই ঢুকবে, কালেক্টর থেকে বের হবে। ঠিক আছে? একটা সার্কিটটা কখন পরিপূর্ণ হয় আপনারা কি জানেন? আচ্ছা, পজিটিভ দিয়া মানে প্রবেশ করে নেগেটিভ দিয়া যখন বের হয়ে যেতে পারে তখন সার্কিটটা কমপ্লিট। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকমই, ভাই যেরকম বলছে প্রায় সেরকমই। এখান থেকে একটা পজিটিভ সাপ্লাই এই লাইটের মধ্যে গেল, এখান থেকে একটা নেগেটিভ সাপ্লাই এই লাইটের মধ্যে গেল, তারপর লাইটটা জ্বললো। বিষয়টা এরকম না, এটা এই কনসেপ্ট সম্পূর্ণরূপে ভুল। বিষয়টা হচ্ছে এই পজিটিভ সাপ্লাইটা এই লাইটের মধ্যে গেল, লাইটের এই ফিলামেন্ট ঘুরে এখান থেকে হয়ে, এই মসফেট কীভাবে কাজ করে সেটা পরে বলতেছি, এখান থেকে ঘুরে এখান থেকে হয়ে আবার এই নেগেটিভ লাইন দিয়ে এই পজিটিভ সাপ্লাই এই নেগেটিভের মধ্যে ঢুকলো, ঢুকে আবার এই দিক থেকে হোল বা ইলেকট্রনের হোলের চাপে ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো হয়ে আবার এই দিক থেকে গেল, গিয়ে এই যে একটা পুরো একটা কি বলে একটা সার্কেল হচ্ছে মেনটেন করলো। এর মাঝখানে কি হলো? এখানে কিছু এনার্জি অপচয় হলো, মাঝখানে কিছু এনার্জি অপচয় হলো, তার মানে হচ্ছে ব্যাটারি চার্জটা এখানে কমে গেল। এই যে পজিটিভ এবং নেগেটিভ, নেগেটিভ বলে কোনো ভোল্টেজ এখানে যায় না, এই পজিটিভটাই ঘুরে এখানে আসে। পজিটিভের যখন একটা রিটার্ন পথ থাকবে তখনই সেখানে হচ্ছে লোডটা কাজ করবে, তাছাড়া লোড কাজ করবে না। লোড বলতে কি, এই 5 ভোল্ট তখনই কাজ করবে যখন এই 5 ভোল্ট ঘুরে নেগেটিভ প্রান্তে এখানে আসতে পারবে, এসে আবার ঘুরে এই গ্রাউন্ড হয়ে অথবা এই নেগেটিভ হয়ে ঘুরে আবার যখন হচ্ছে এই লাইটের মধ্যে যেতে পারবে। মানে পুরোটা একটা সার্কেল মেনটেন যখন করতে পারবে, পুরোটা একটা সার্কেল যখন মেনটেন করতে পারবে তখন হচ্ছে এই লাইটটাও জ্বলবে এবং এই লোডটা কাজ করবে। আর যদি এমন হয় যে না এই নেগেটিভ ভোল্টেজটা এখান থেকে কাটা আর যাইতে পারতেছে না, তখন হবে যে জিনিসটা হবে যে লাইট জ্বলবে না আর কাজ করবে না, কারণ এখান থেকে নেগেটিভ সাপ্লাই যাচ্ছে না, এই পজিটিভটাই ঘুরে আবার হচ্ছে এই দিক থেকে ঘুরে আসতেছে। এই যে ঘূর্ণায়মান যে জিনিসটা সেটা হচ্ছে রিটার্ন পথ বলে, এই নেগেটিভটাকে বলে রিটার্ন পথ। এখন
এই দিক থেকে পজিটিভ সাপ্লাই এই লাইটের মধ্যে ঢুকছে, অলরেডি ঢুকে এই পর্যন্ত চলে আসছে, অলরেডি এই এনপিএন ট্রানজিস্টরের এই প্রান্তে চলে আসছে, বাট লাইট জ্বলতেছে না। এইখান থেকে এই নেগেটিভ লাইনটা অথবা গ্রাউন্ড লাইনটা এই ইমিটার পর্যন্ত অলরেডি এসে থেমে আছে। এখন দরকার হচ্ছে সুইচিং। সেই সুইচিংটা করবে হচ্ছে এই ট্রানজিস্টরের বৈশিষ্ট্য অনুযায়ী যদি এর বেসে খুব সামান্য পরিমাণ একটা ভোল্টেজ দেওয়া হয়, তাহলে কি হবে যে এইখান থেকে যে সাপ্লাইটা এই দিকে যাবে, এখানে একটা গেট আছে, গেট যেহেতু এই বেসের একটা দরজা আছে, সেই দরজাটাকে এখানে যখন সামান্য পরিমাণ একটা ভোল্টেজ এখানে আসবে, সেই ভোল্টেজটা কোথেকে আসতেছে সেটা বলতেছি। সামান্য পরিমাণ একটা ভোল্টেজ যখন এখানে আসবে, তখন এই গেটটা ওপেন হয়ে যাবে, এই দিকের যে সাপ্লাইটা আছে সেটা এইদিকে যাইতে পারবে, অথবা এই দিকের যে সাপ্লাইটা আছে সেটা এইদিকে আসতে পারবে, অ্যাজ লাইক এ সুইচিং। এখানে কি হিসেবে ইউজ হলো? সুইচিং হিসেবে। এখন এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে? এইখানে ভোল্টেজটা কে দেবে? তাহলে অলরেডি এখানে পজিটিভ ভোল্টেজ এসে বসে আছে, এখানে নেগেটিভ ভোল্টেজ এসে বসে আছে, অথবা নেগেটিভ লাইন এসে বসে আছে, নেগেটিভ ভোল্টেজ হয় না, নেগেটিভ লাইন এসে বসে আছে, কিন্তু তারা এখান থেকে যেতে পারতেছে না। যেতে তখনই পারবে যখন এই বেস এই গেটটাকে ওপেন করে দিবে, তখন এদিকে যেতে পারবে। একটা জিনিস মনে হয় ভুল হচ্ছে, সবাই একটু লাইনে থাকেন। ও না, ঠিক আছে, রেকর্ডটা চালু আছে। আচ্ছা, তো এইখানে এই গেটকে কন্ট্রোল করবে হচ্ছে, তার নাম হচ্ছে মাইক্রো কন্ট্রোলার একটা আইসি। এই মাইক্রো কন্ট্রোলার সে হতে পারে পাওয়ার আইসি, হতে পারে সিপিইউ, হতে পারে পাওয়ার আইসি, হতে পারে সিপিইউ। ধরলাম সিপিইউ এবং মাইক্রো কন্ট্রোলার দুইটা প্রায় সিমিলার জিনিস, কিন্তু এই সিপিইউরই একটা সেকশন আছে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ক্ষুদ্র ভোল্টেজ নিয়ে কাজ করে। তো বেসে একটা ক্ষুদ্র ভোল্টেজ লাগবে, সেই ক্ষুদ্র ভোল্টেজটা হচ্ছে এখানে যাবে। এখান থেকে কখন যাবে? ধরেন আপনি বাটন মোবাইল আছে না, কথা বলেন, বাটন মোবাইল আছে না, বাটন মোবাইলের একটা সুইচে একটা কিপ্যাডে লেখা আছে না, এই যে এরকম করে ইসের সিম্বল দেওয়া আছে না, লাইটের সিম্বল দেওয়া আছে না, হ্যাঁ ফ্ল্যাশ লাইটের সিম্বল দেওয়া আছে না। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, ওই আমি ধরেন এখন বাটন ফোনের লাইট বুঝাচ্ছি, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ডিরেক্ট হচ্ছে যে লাইটটা জ্বলবে ওখানে, ওই লাইটের 5 ভোল্ট সাপ্লাই একটা ডিরেক্ট ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে দেওয়া আছে। নেগেটিভ প্রান্তের সাথে একটা এরকম করে একটা ট্রানজিস্টর দেওয়া আছে, ঠিক আছে? নেগেটিভ প্রান্তের সাথে এরকম একটা ট্রানজিস্টর দেওয়া আছে, আপনারা দেখবেন, মাদারবোর্ড খুলে দেখবেন, সেখানে আছে। তো নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত দুইটা প্রান্ত অলরেডি জোড়া আছে, বাট বেস যে মানে মসফেটের ট্রানজিস্টরের যে বেস প্রান্তটা আছে, এই বেস প্রান্তটা কানেক্টেড হচ্ছে সিপিইউর সাথে। তো বেস প্রান্ত যেহেতু সিপিইউর সাথে কানেক্টেড, তো সিপিইউরে কমান্ড দিতে হবে না? তো কমান্ডটা কিভাবে দেবেন? যখন আপনি কিপ্যাডের উপরে চাপ দিবেন, লাইট বিশিষ্ট যে কিপ্যাডটা, সেটার উপর যখন চাপ দিলেন, এখানে সুইচিং হলো, সুইচিং হয়ে কোথায় গেল? সিপিইউর মধ্যে গেল। সিপিইউ এখন বুঝলো যে হ্যাঁ আমাকে লাইট জ্বালাইতে বলতেছে, তখন এখান থেকে একটা মিলি ভোল্টেজ এই বেসে পাঠাই দিল। যখনই বেসে একটা মিলি ভোল্টেজ সিপিইউ পাঠাই দিল, তখন কি হলো? এই গেটটা ওপেন হয়ে গেল। গেটটা ওপেন হয়ে গেলে কি হলো? পজিটিভ সাপ্লাইগুলো এদিকে আসতে পারলো, ঘুরে আবার এখানে যাইতে পারলো, মানে এখান থেকে সুইচিং এর কাজটা হয়ে গেল, গেটটা ওপেন হয়ে গেল। এইভাবে করে লাইটটা জ্বললো। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এইটা হচ্ছে লাইট জ্বলা এবং নেবা। আপনারা এটা হচ্ছে একটা বলে কি একটা মসফেট সরি একটা ট্রানজিস্টর ইউজ করে একটা নিজের একটা লাইট বানাইতেও পারেন। সেখানে সিপিইউ লাগবে না, সিপিইউ আপনি নিজে ধরেন হচ্ছে আপনি একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট বানাবেন, সেখান থেকে যেন এখানে খুব মিলি ভোল্টেজ কত, যে এটা হতে পারে 0.005। আপনারা মেপে দেখবেন, যখন বাটন ফোনের টর্চ লাইট জ্বালানোর সময় একটা প্রান্ত হচ্ছে বেস, একটা প্রান্ত হচ্ছে নেগেটিভের সাথে কানেক্টেড থাকবে, আর একটা প্রান্ত হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড থাকবে। তো পজিটিভের সাথে যে প্রান্ত কানেক্টেড থাকবে সেখানে দেখবেন 5 ভোল্ট এসে দাঁড়ায় আছে। তাহলে আরেকটা পাবেন গ্রাউন্ড, গ্রাউন্ডটা ধরে নেবেন এটা হচ্ছে নেগেটিভ ইমিটার, এবং এটা হচ্ছে অবশ্যই এনপিএন ট্রানজিস্টরের ইমিটার। এবং বেস যেটা আছে, লাইটটা যখন জ্বালাবেন, কিপ্যাড প্রেস করে লাইটটা জ্বালাইয়া এর বেস প্রান্তে হচ্ছে মিটার দিয়ে ভোল্টেজ মাপবেন, দেখবেন এখানে
সাপ্লাই আসছে কত, এবং এখানে যে সাপ্লাইটা আসবে সেই সাপ্লাইটা অবশ্যই পজিটিভ সাপ্লাই আসবে, প্লাস সাপ্লাই আসবে। কেন? এই বেসটা কি পজিটিভ, পি, এখানে পজিটিভ সাপ্লাই আসতে হবে। এটা গেল হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টরের কার্যপ্রণালী। তো এখানে আমরা কি বুঝলাম, এনপিএন ট্রানজিস্টর দিয়ে কি হচ্ছে, সুইচিং হচ্ছে। সুইচিং হচ্ছে, ট্রানজিস্টর বলেন মসফেট বলেন, এদেরকে অপারেশনে নিতে হলে বা চালু করতে হলে দুইটা ভোল্টেজ প্রয়োজন হয়। একটা হলো বেসে, সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণ একটা ভোল্টেজ, আর একটা হচ্ছে কোথায়, লোড ভোল্টেজ। সেটা কোথায় থাকতে পারে, ইমিটারও কানেক্টেড থাকতে পারে, আর হচ্ছে কালেক্টরও কানেক্টেড থাকতে পারে। এখন এখানে কি, এখানে ইমিটার আছে কোথায়, গ্রাউন্ডে। যখন আমরা পিএনপিতে যাব তখন ইমিটার আবার হাই হয়ে যাবে, তখন কালেক্টর হচ্ছে গ্রাউন্ড হবে, এরকম না। দেখেন এটা হচ্ছে সুইচিং সার্কিট। এরপর আমরা যেটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে পিএনপি। এর আগেরটা দেখলাম কি এনপিএন, এখন দেখবো পিএনপি। তো একটা পিএনপি মসফেট আঁকে ফেলেন, সরি মসফেট বলতেছি কেন বারবার, ট্রানজিস্টর। এখানে একটা ডায়োড দিলাম, এই ডায়োডটাই হচ্ছে আমাদের ভরসা। এই ডায়োডটা দেখেই আমরা হচ্ছে চিনতে পারবো যে এটা কি, পিএনপি না এনপিএন। এখন আপনারা একটু আপনাদের মুখ দিয়ে বলেন না যেটা কি হতে পারে, কোন ধরনের ট্রানজিস্টর রাখলাম। থ্যাংক ইউ, পিএনপি, পজিটিভ নেগেটিভ পজিটিভ। আচ্ছা সবাই এবার দেখতে পাচ্ছেন? ওকে, জি স্যার। কারো কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি হোক আর হচ্ছে গ্রুপে হোক একটু নক দিবেন। আচ্ছা এবার এখানে এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, ইমিটার বেস কালেক্টর। এখন সিমিলার ভাবে এইটা ধরেন হচ্ছে বি, বিবাস। আমি কথা বলতেছি না, কথা বললে আপনারা শুনবেন। যে কোনো ভদ্রলোকের মিউট করে দেন, কে ডি ভাই মিউট করে দেন। আচ্ছা এটাও ব্যাটারি আর এটা হচ্ছে সোর্স। আচ্ছা এখন দেখেন এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে বাটন ফোনের চার্জিং সিস্টেম আপনাদের জন্য ইজি। এবং আমরা যেই হচ্ছে মাদারবোর্ডটা হচ্ছে আমি একটু আগে ওপেন করে ক্লাসের শুরুতে আপনাদেরকে দেখাইছি। স্যার একটু ডিস্টার্ব করতেছে, এই যে মিউটগুলো শব্দ হচ্ছে। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। অনেকজন একসাথে থাকলে একটু টুকটাক ঝামেলা হতে পারে, এটা আমরা আসলে মেনে নিব। হ্যাঁ ওকে, দেখেন তাহলে এই প্রান্তের নাম আমরা কি দিতে পারি, পি। এই প্রান্তের নাম আমরা কি দিতে পারি, পি। আর এই প্রান্তের নাম আমরা কি দিতে পারি, এন। আচ্ছা এখান থেকে ধরেন আপনি চার্জার লাগাইছেন, চার্জার লাগানোর পরে 5 ভোল্ট সাপ্লাই এসে এই পিএনপি ট্রানজিস্টরের কোথায়, কালেক্টর এসে থেমে আছে, এই পর্যন্ত আসছে, এই প্রান্তে কালেক্টর প্রান্তে এসে থেমে আছে। এখান থেকে যখন সুইচিং হবে, এই বেস যতক্ষণের মধ্যে সাপ্লাই, বেস যতক্ষণের মধ্যে সুইচিং না করবে ততক্ষণের মধ্যে এই 5 ভোল্ট সাপ্লাইটা
এই দিকে আসতে পারবে না। আপনার বিষয়টা কি, যেখান থেকে 5 ভোল্ট চার্জার থেকে এসে এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ঘুরে এই ব্যাটারিতে পৌঁছাবে। কেন? ব্যাটারিকে চার্জ করার জন্য। এটা ধরেন বাটন ফোনের ব্যাটারি, হ্যাঁ, এই ব্যাটারিকে চার্জ করার জন্য। এখন এইখানে তো সুইচিং করতে হবে। সুইচিং করার জন্য কি লাগবে? এবিএসে একটা সাপ্লাই লাগবে, এবং সেটা খুবই ক্ষুদ্র একটা সাপ্লাই, খুবই একটা মিলিভোল্ট হতে পারে। এখন এখানে কি সাপ্লাই লাগবে? কি সাপ্লাই দিলে এই ট্রানজিস্টরটা ওপেন হবে, কাজ করবে? মাইনাস সাপ্লাই। এখন বরাবরের মতো সেই আগের মতো সাপ্লাইটা কি দেবে? সিপিইউ অথবা পাওয়ার আইসি। পাওয়ার আইসি কেন বলতেছি? বাটন ফোনের মধ্যে কি আলাদা কোনো পাওয়ার আইসি আছে? জিনিসই একটা। যদি একটা জিনিস থেকে থাকে তাহলে তার মধ্যেই তো পাওয়ার আইসি বিল্ড ইন। তো হোক সেটা পাওয়ার আইসি, হোক সেটা সিপিইউ। আমি সেই জন্য হচ্ছে দুইটাকে কিন্তু আলাদা আলাদা করে বলতেছি। হতে পারে এমন, আবার এমনও হতে পারে যে এরকম একটা মাইক্রো কন্ট্রোলার চিপ এক জায়গায় বসাই দিছে, তার হচ্ছে চার্জিং আইসির মধ্যে এরকম কতগুলো লেগ আছে এরকম পাশে, অথবা কতগুলো বিজিএ পয়েন্ট আছে এরকম। হতে পারে লেগ আইসি, হতে পারে বিজি আইসি, যে আইসি হোক না কেন এরকম আলাদা একটা আইসিও বসানো থাকতে পারে, সেটাও এই কাজটা করতে পারে। তো যাই হোক, এইখানে যে বিষয়টা, আমরা এটাকে মুছে দিই। আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে ধরলাম এটা সিপিইউ, সিপিইউ, জিপিইউ। এই সিপিইউ থেকে একটা সাপ্লাই কোথায় যাবে? এখানে যাবে। এখন এইটার কমান্ড কে দেবে? আগে তো সুইচ চাপ ছিলেন, আগে হচ্ছে বাটন চাপ ছিলেন না, বাটন চাপ ছিলেন, কিন্তু এবার তোর বাটন চাপেন নাই। এইবার এই হচ্ছে ব্যাটারি যেখানে কানেক্ট হয়, ব্যাটারি যদি কানেক্ট থাকে তার মাঝখানে একটা কি আছে? বিএসআই পিন আছে। অথবা আমরা যদি স্মার্টফোনের ক্ষেত্রে দেখি যে কি আছে ওইটা, ধরেন হচ্ছে ব্যাটারি। তাহলে ব্যাটারি ইনফরমেশন সিপিইউতে যেই আছে, এবং সিপিইউ বুঝতে পারছে যে হচ্ছে আমার ফোনের মধ্যে ব্যাটারি কানেক্টেড আছে, তখন অটোমেটিকলি এটা সুইচিং হওয়া, শুধু এই সাপ্লাইটার অপেক্ষায়। তো সাপ্লাইটা যখন এখানে আসলো, আসার পরে যখন চার্জার লাগাইলেন সাথে সাথে সিপিইউ বুঝে গেল যে হ্যাঁ চার্জার ইন হয়েছে। কি করতে হবে? এখানে গেটটা ওপেন করে দিতে হবে, এই দিকে যেন হচ্ছে এই সাপ্লাইটা পাস হয়ে যেতে পারে। তো এখানে কিসের জন্য কাজ করলো? লোড নিয়ে কাজ করলো, লোড নিয়ে কাজ করলো। তাহলে সুইচিং হিসেবে কাজ করলো, লোড নিয়ে কাজ করলো। এখন এই যে লোড নিয়ে কাজ করলো, এখানে আর একটা বিষয় আছে। বাটন ফোনে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন, ব্যাটারিতে কত ভোল্ট যায়? 4.2 ধরি না 3.8 ভোল্ট, আমি বোঝার জন্য লিখছি, আপনারা জানেন যেটা সেটাই ঠিক আছে। 3.8 ভোল্ট ধরেন, এটা 3.8 ভোল্ট এখানে আসতেছে ব্যাটারিতে চার্জ করার জন্য। আসছিল কয় ভোল্ট? 5 ভোল্ট। তো যেহেতু এটার মধ্যে দুইটা ডায়োড আছে, ডায়োডের ধর্ম কি? ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এ অন হয়। যখন ডায়োডের পজিটিভ প্রান্তে পজিটিভ সাপ্লাই দিবেন তখন কি হবে? ডায়োড অন হবে। আবার পজিটিভ সাপ্লাই তো এইদিকে যাবে, কিন্তু নেগেটিভ সাপ্লাইগুলোকে কি করবে? আটকাই দিবে, এদিকে যাইতে দিবে না। পজিটিভ সাপ্লাই এদিক থেকে এদিকে যাবে, নেগেটিভ সাপ্লাইগুলোকে আটকাই দিবে। কিভাবে আটকাই দেয়? আমি এখানে আরেকটা ডায়োড আঁকি, তাহলে এটা আপনারা বুঝবেন ক্লিয়ার। এই ডায়োডটা আছে কিভাবে আছে? প্যারালালে আছে, প্যারালালে আছে। এই ডায়োডটা তো ডিরেক্ট লোডের সাথে, এই প্রান্ত লোডের সাথে, এই প্রান্ত লোডের সাথে, তাই না? আর এইটার এক প্রান্ত গ্রাউন্ডে আর এক প্রান্ত কিসের সাথে? লোডের সাথে। এই দিক থেকে পজিটিভ সাপ্লাই আসবে, আসে ডিরেক্ট এইদিকে যাবে না, এই সামনের দিকে যাবে না, এই দিক থেকে এসে সাপ্লাইটা ডিরেক্টলি এইদিকে ঢুকবে আগে ডায়োডের মধ্যে। ঢোকার পরে এই ডায়োড হয়ে ঘুরে আবার বের হয়ে এদিকে যাবে। এই যে ঢুকলো, আচ্ছা এই যে এটার ভিতরে সাপ্লাইটা ঢুকলো, এই দিক থেকে যে ভোল্টেজটা আসতেছে সেই ভোল্টেজটা বিভিন্ন ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে আসতেছে, এরকম করে আসতেছে। এখানে একটা ক্যাপাসিটর থাকতে পারে, এই প্রান্ত গ্রাউন্ডে। তো এই স্পাইকগুলোর এই মাথা হচ্ছে পজিটিভ,
আর এই মাথা হচ্ছে নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ। আমরা বোঝার ক্ষেত্রে এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ ইউজ করতেছি, বিভিন্ন রকম কথা হইতে পারে, কিন্তু আপনারা বুঝে নেন। এই যে লম্বা হয়ে গেল এটা হচ্ছে পজিটিভ, আবার যে নেমে গেল এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ এই যে সিগন্যালগুলো আসতেছে এখান থেকে শুধু এই পজিটিভগুলো ডাইরেক্ট ক্যাপচার করবে, আর এই নেগেটিভগুলোকেও ক্যাপচার করবে, ক্যাপচার করে নেগেটিভগুলোকে গ্রাউন্ড করে দেবে, আর পজিটিভগুলোকে এইদিকে পাঠাবে। পাঠানোর পরে এই ইয়ার ভিতরে ঢুকবে, ক্যাপাসিটরের ভিতরে ঢুকবে, ঢুকে এখান থেকে ফিল্টার হবে, ফিল্টার হয়ে এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে। চলে যাওয়ার পরে যখন চার্জার লাগাইলেন, ও এইটার ভিতর থেকে যখন এইদিকে চলে যাবে, ডায়োডের ধর্ম হচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে ভোল্টেজ পাস হওয়ার সময় 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট ড্রপ হয়, ঠিক আছে? তো 5 ভোল্ট এদিকে আসছে, এই ডায়োডটা নাই, ধরেন এখানে কিছুই নাই, এখানে কিছুই নেই। এই সিগন্যালটা যখন এদিকে আসছে, আসার পথে এই ডায়োডের মধ্যে যখন ঢুকছে, এই 5 ভোল্ট থেকে 0.6 ভোল্ট কমে গেছে, তখন রইল কত? 4.03 0.06 কমে গেছে। তাহলে 0.0 যদি 6 কমে যায় তাহলে রইল অবশিষ্ট 4.4 এবং এই ভোল্টেজটাই 4.4 যখন এখানে আসছে, তো এই ডায়োডটা আরো 0.6 ভোল্ট ড্রপ করে দিছে, তখন রইল কত? 6 আর 6 কত হয়? 12, 1.2 ভোল্ট হচ্ছে কমাই দিল, তো রইল কত? 3.8 ভোল্ট। এই 3.8 ভোল্ট হচ্ছে কোথায় যাবে? ব্যাটারি কানেক্টর যাবে, ব্যাটারিকে চার্জ করানোর জন্য। এখন এইটা হচ্ছে মূল এবং বেসিক কনসেপ্ট। এইটার পরে আরেকটা জিনিস আছে, যদি এইখানে এখন আরো বেশি ভোল্টেজ আনতে চান তাহলে কি করবেন? দুটো ট্রানজিস্টর ইউজ করবেন। যদি আরো ভোল্টেজ আনার দরকার পড়ে তখন কি করবেন? 3টা ট্রানজিস্টর ইউজ করবেন। মানে ট্রানজিস্টরগুলো আপনি যখন সিরিজে ইউজ করবেন, ইউজ করার পরে যদি এখানে 3.8 ভোল্টই যাবে, 3.8 ভোল্টই যাবে, কিন্তু অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে এখানে। আর অ্যাম্পিয়ার বেশি যায় দেখেই কি হয়? ব্যাটারি ফাস্ট চার্জিং হয়। তো এইভাবে করে আপনি একের অধিক ট্রানজিস্টর ইউজ করে ভোল্টেজও বৃদ্ধি করতে পারেন। যদি প্যারালালে হচ্ছে আপনি এই একটার সাথে আরেকটা ট্রানজিস্টর অ্যাড করেন তাহলে কি হবে? ভোল্টেজ আপ হবে। আর সিরিজে যদি একটার সাথে একটা ট্রানজিস্টর অ্যাড করেন তাহলে কি হবে? অ্যাম্পিয়ার আপ হবে, ভোল্টেজ সেম থাকবে। তো আমরা কি জানলাম? এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা জানলাম, ট্রানজিস্টর গঠিত হয়েছে কিভাবে সেটা জানলাম, এবং পিএনপি ট্রানজিস্টরের কি হয়? ইমিটার কি হয়? হাই। হাই না কেন? এখান থেকে সিগন্যাল পাস হচ্ছে না, সিগন্যাল পাস হলে সেটা কি? হাই সিগন্যাল পাস হচ্ছে, হাই ভোল্টেজ। আর আগে যেটা দেখছিলাম যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার কি হয়? লো। সেখানে সেটা কি কাজে ইউজ করেছিল? সুইচিং এর কাজে। আর এখানে এটা কি কাজে ইউজ করছে? চার্জিং এর কাজে। এখনই আপনাদের মাথায় এটা যে ঢুকে গেছে এরকমটা না, এই ভিডিওটা বারবার রিপিট করতে হবে, দেখতে হবে, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো ঝামেলা আছে? সবাই কথা বলুন, সবাই। ওকে, স্যার সবই বুঝছেন, আমাদের সাথে একটা প্রশ্ন আছে। বলেন। শুধু ট্রানজিস্টর যদি বোর্ড থেকে আলাদা করা থাকে, হ্যাঁ, তো আমরা কি এটা কি কোনো প্রকার মাপ করে বুঝতে পারবো যে মাল্টিমিটার দিয়ে বুঝতে পারবো যে আসলে পিএনপি না এনপিএন? ট্রানজিস্টর ছাড়া স্যার আমি বলছি যে ট্রানজিস্টরটা বোর্ডে নেই কিন্তু এটা খোলা অবস্থায় আছে। বোর্ডের মধ্যে নাই বাট খোলা অবস্থায় আছে, হ্যাঁ, সেটা দেখে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? আপনারা আছে একটু কষ্ট করে ইউটিউবে অথবা গুগলে একটু সার্চ করবেন যে পিএনপি ট্রানজিস্টর মেজারমেন্ট করার ওয়ে এবং এনপিএন ট্রানজিস্টর মেজারমেন্ট করার ওয়ে, অথবা প্র্যাকটিক্যাল বাটন ফোনের কোনো হচ্ছে ফোন যদি আপনাদের কাছে থেকে থাকে সেইটার লাইট, এলইডি লাইট জ্বালানোর জন্য যে ট্রানজিস্টরটা ইউজ করা হয়েছে, অবশ্যই ট্রানজিস্টর ইউজ করে এলইডি লাইট জ্বালানো হয়েছে ওইখানে, এবং সেইখানে যে ট্রানজিস্টরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এনপিএন। এই এনপিএন ট্রানজিস্টরটা বোর্ড থেকে খুলবেন, আলাদা করবেন। আলাদা করার পরে এর বেসটা হচ্ছে কমন, তো বেস কমন হোক আর যাই হোক, একটা তো নেগেটিভ প্রান্ত পাবেন। তো এই নেগেটিভ প্রান্তের সাথে কি করবেন? আমরা ব্যাটারি কানেক্টর কিভাবে মেজারমেন্ট করি?
যেই ওয়েতে মেজারমেন্ট করি ওই ওয়েতে ডায়োড ভ্যালু মেজারমেন্ট করবেন ডায়োড মোডে গিয়ে, তখন বুঝতে পারবেন যে কোনটা পজিটিভ, কোনটা সরি কোনটা ইমিটার, কোনটা কালেক্টর আর কোনটা বেস। তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে একটু গুগলের হেল্প নিন। আচ্ছা এখানে একটা প্রশ্ন বলেন। যে আগে তো যেটা এনপিএন ছিল এটা তো আমরা পাওয়ার বাটন বা লাইটের বাটন চাপ দেওয়ার পরে সিপিইউ হ্যাঁ। বুঝতে পারার পরে পজিটিভ ভোল্টেজটা দিছে। ওকে তো এখন ভোল্টেজটা কিভাবে দিবে এটা একটু বলতে চাইছিলেন? ওকে, আমি আবারও বলছি, তখনও বলছি, আপনারা হয়তো খেয়াল করেন না। দেখেন এখানে আরেকটা প্রান্ত থাকে বিএসআই, ব্যাটারি স্ট্যাটাস ইন্ডিকেট, ধরেন সেটাও এখানে কানেক্টেড আছে। অথবা আইডি লাইন, ব্যাটারি আইডি লাইন কিসের সাথে কানেক্টেড থাকে? সিপিইউর সাথে। অথবা নেগেটিভ লাইন, যেটাই এখানে কানেক্টেড থাক, নেগেটিভ থাক আর আইডি থাক, আমি জানি না কোনটা কানেক্টেড আছে, তবে প্রসেস মানে প্রসিডিউরটা এরকম, যেই কানেক্টেড থাক না কেন এ অলরেডি সুইচিং করেই আছে এর সাথে। এ শুধু এই সিপিইউ শুধু ওয়েট করতেছে যে সিগন্যালটা এখনো পাঠাচ্ছে না, কখন পাঠাবে? যখন এখানে চার্জার কানেক্ট হবে, এটা অটোমেটিকলি সুইচিং করাই আছে। এই ক্ষেত্রে শুধু চার্জার কানেক্ট হবে, এ ডিরেক্টলি এখানে ভোল্টেজ পাঠিয়ে দিবে এবং এই ব্যারিয়ারটা ওপেন হয়ে যাবে, ভোল্টেজটা এদিকে চলে আসবে। আর কোনো কোশ্চেন? আর এটা হচ্ছে আপনার এই যে বললেন যে 2-3টা ট্রানজিস্টর একসাথে সিরিজে প্যারালাল লাগানোর বিষয়টা ছোট্ট করে বলেন। এটা আমি সার্কিট ডায়াগ্রাম গিয়ে আপনাদেরকে দেখাই। আমরা হচ্ছে এখন যেই ফোনটা দেখবো, যে ফোনের ডায়াগ্রামটা দেখবো ওখানে পেতে পারি, ঠিক আছে? আপনারা এই কনসেপ্টটা না বুঝে আমি এইখানেই একটু একে আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা ভালো করে হয়তো বা বুঝলেও বুঝতে পারেন। এই যে ব্যাটারি, বলেন কোশ্চেন করেন, আমি কাজ করতে থাকি। একটা ইউটিউবে ভিডিও দেখলাম, মানে পার্ট হচ্ছে সার্চ শো করে না, পরে আলাদা একটা সার্কিট লাগাইয়া পরে সার্চটা করছে। যদি ওইটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিতেন। 100% ব্যাখ্যা আজকের ভিডিও থেকে যদি না পান, ওই চার্জ কেন শো করে না, সেই সব জিনিসগুলো এটার মধ্যে আছে। আমি আপনাকে আগে বেসিকটা বুঝাই নিচ্ছি, আমি এরপর যেই সার্কিটে যাব বা যেই মাদারবোর্ডে যাব আপনাকে বোঝানোর জন্য, সেখানে গেলে এই জিনিসগুলো এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার মাথার মধ্যে না ঢুকে, তাহলে ওখানে যা বলবো সেগুলো কিচ্ছু বুঝবেন না। এই জন্য আগে এই জিনিসটা বুঝাই নিচ্ছি আপনাদেরকে। এটা ব্যাটারির নেগেটিভ সেল, এটা ব্যাটারির পজিটিভ সেল। আরও একটা ব্যাটারি দেখলাম, স্যার একটু কথা বলবো? অবশ্যই বলবেন আমি যদি ভাই। আরেকটা কথা বলি, আমার স্যার বলার দরকার নেই, আমার ভাই বলেন সবাই, কেননা হচ্ছে ভাই বলাই উত্তম। আমরা যেহেতু সবাই, কেউ আমার সিনিয়র আছেন, কেউ জুনিয়র আছেন, কেউ আমার বয়সী আছেন, আমি আপনাদের ভাই, আমাকে ভাই বলবেন, কেননা এই জিনিসটাই খুব ভালো লাগে। স্যার জিনিসটা ইয়া না, আমার শোনেন, অনেকের স্যার শোনার জন্য অনেক চুলকানি থাকে, কিন্তু আমার ওই চুলকানিটা অনেক আগেই মরে গেছে। আমি ওয়ালটন, তো আপনারা নাম শুনছেন, ওয়ালটন বাংলাদেশের ভালো একটা স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড, তার মোবাইল সেকশনের প্রোডাকশন সুপারভাইজার ছিলাম। প্রোডাকশন সুপারভাইজার থাকাকালীন সময়ে আমার আন্ডারে মিনিমাম 300-350 এমপ্লয়ি কাজ করছে। তার মধ্যে আমার কিছু সহকর্মী আছে যারা টিম লিডার ছিল, তাদের আমি সুপারভাইজার ছিলাম। এই যে সব লোকগুলো, এই 300 লোক সারাদিন আমার ফ্লোরে থাকতো আর আমি তাদের মধ্যে থাকতাম। 300 লোক এক করে খালি স্যার। ফ্যাক্টরিতে হচ্ছে কোনো ভাই কোনো সম্পর্ক নাই, সব স্যার বলতে হবে। কর্পোরেট লেভেলে যখন যাবেন ওখানে দেখবেন হচ্ছে একটা ভাই সম্পর্ক থাকে, কিন্তু ফ্যাক্টরি লেভেলে স্যার বলতেই হবে। অনেকে হচ্ছে স্যার না বললে রাগ করে, হ্যাঁ, কোনো ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, কিন্তু তাকেও স্যার বলতে হবে। এখন আমি জীবনে বহু স্যার শুনছি, এই স্যার শোনার আর ইচ্ছা নাই। হ্যাঁ, আমি সবার ভাই। আমি ওখানেও আমার এমপ্লয়ি যারা আছে, ওয়ালটনে যারা ছিল, আমাকে যারা চেনে, হয়তোবা আপনারা তো তাদেরকে চিনেন না, বাট তাদের গল্পটা আমি আপনাদের সাথে বলি, যে তারা জান প্রাণ দিয়ে দিত। তাদেরকে যদি কেউ আমাকে স্যার বলতো, তা আমি বলতাম যে ভাই এই জিনিসটা আর করেন না। স্যার এখানে আমি ছাড় না, এখানে আমি আপনাদের প্রতিনিধি, বাট আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, কিন্তু আমি আপনাদের ভাই হয়ে কাজটা করতে চাই। আমি যে ভালোবাসাটা দিয়েছি তার জন্য তারা আমাকে এতটা জিনিস দিছে, এত ভালো জিনিস দিছে, যে আমার পারফরমেন্স সব দিক থেকে আমি খুব টপ লেভেলে ছিলাম আল্লাহর রহমতে। যাই হোক, ওই কথা না বলি, ভাই বলেন সবাই, ভাই বলে খুশি হবো। আচ্ছা যাই হোক, এখন দেখেন, এটা 5 ভোল্টের ব্যাটারি, এটা 5 ভোল্টের ব্যাটারি, এটাও 5 ভোল্টের ব্যাটারি, দুইটা 5 ভোল্ট ব্যাটারি। আচ্ছা, মাঝখানে জানি কার একটা কোশ্চেন হারাই গেছে, আমি আটকাই দিছি, বলেন। বলছিলাম যে আমি যদি একটা বাটন মোবাইলের ক্ষেত্রে কোনো চার্জিং আইসি নাই, কোনো চার্জিং আইসি না থাকার পরে যদি আমি দুইটা ডায়োড দিয়ে এনপিএন একটা কি করি,
মসফেট তৈরি করি। মসফেট তৈরি করার পরে বাটন মোবাইলে তো সাধারণত 3টা 6টাই থাকে। তো 6টার মধ্যে আমি যতটুকু জানি 3টা কাজ করে, 3টা কাজ করে। হ্যাঁ, তো যদি আমি যে পাশে 3টা কাজ করে সেই 3 পাশের ভ্যালুটা নিয়ে যদি আমি মসফেট 3টা ডায়োড দিয়ে মসফেট তৈরি করে কাজ করি, সেই ক্ষেত্রে কি এই একই কাজ করবে না কোনো ডিফারেন্ট কাজ করবে? না, সেই ক্ষেত্রে একই কাজ করবে না এই কারণেই যে ট্রানজিস্টর যখন তৈরি করা হয়েছে বা মসফেট যখন তৈরি করা হয়েছে, এর সাথে আপনারা যদি ডিপলি এই জিনিসটা নিয়ে রিসার্চ করেন আর পড়েন, ভাই ট্রানজিস্টর আর মসফেট সারাদিন পড়েও শেষ করতে পারবেন না, এর পরিধি যে এত ব্যাপক। তাও আমি একটু সংক্ষেপে বলি, এগুলোর মধ্যে অনেক ত্রিযোজী এবং পঞ্চযোজী কিছু পদার্থ থাকে, যে পদার্থগুলো হচ্ছে মূলকে, একদম মূল যে সেমিকন্ডাক্টর আছে সেটাকে ভেজাল মিশ্রিত করে এমন একটা লেভেলে নিয়ে যায়, বিভিন্ন রকম কাস্টমাইজ করে তারপর হচ্ছে ট্রানজিস্টর অথবা মসফেট তৈরি করা হয়। কিন্তু ডায়োডের মধ্যে সেই কাস্টমাইজেশনটা নাই। ডায়োড তো হচ্ছে সলিড ডায়োড, ডায়োডের 2টা জাংশন থাকে, পি আর এন। ডায়োডের 2টা জাংশন থাকে, 2টা প্রান্ত থাকে, তাই না? এই যে ডায়োড, এই ডায়োডটা নেগেটিভ পজিটিভ হলো কি করে? এই মাঝখানে একটা ব্যারিয়ার, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। তাহলে এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। এখন এই এন প্রান্তটার কি বলবেন? নেগেটিভ, যেটার নাম কি? ক্যাথোড। আর এই পি প্রান্তটার কি বলবেন? পজিটিভ, এটার নাম কি? অ্যানোড। আচ্ছা, এখন এটার তো জাংশন কয়টা? 2টা। তো এই যে 2টা জাংশন, এইখানে থাকবে, পজিটিভে থাকবে হচ্ছে হোল, ইলেকট্রন। এই ইলেকট্রন মানে এই ফোঁটা যেগুলোর মধ্যে চার্জ ধারণ করে রাখে, এই ফোঁটাগুলোর মধ্যে চার্জ জমা থাকে। আর এখানে থাকবে হোল, মানে হচ্ছে খালি, শূন্য, এরকমই ফোঁটা, কিন্তু এর মধ্যে কোনো চার্জ নাই। এগুলো ওই ঋণাত্মক এবং ধনাত্মক যে একটা কথা আছে না, ওই রকম। তো কি করবে? এই হোলগুলো এই ইলেকট্রনের দিকে টানতে থাকবে, তখন এই মাঝখানে যে ব্যারিয়ারটা আছে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে চার্জগুলো একদিকে প্রবাহিত হবে। এটা হচ্ছে এইভাবে কাজ করে। এখন এইখানে আমি সংক্ষেপে বললাম, অনেকে আমার অনেক ভুল ধরতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি খুব সংক্ষেপে বলছি। এটা নিয়ে আমরা লেখাপড়া করছি যখন ডিপ্লোমায়, তখন এটা ব্যাপক পড়ছি এবং এইটা আমার পরীক্ষা আসছে, লিখতে হয়েছে। তো ওইটারও ওই কনসেপ্টটাকে কাজে লাগাই আমি অল্প একটু বর্ণনা দেওয়ার আপনার চেষ্টা করলাম। তো এইখানে যেই পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, হ্যাঁ, ট্রানজিস্টর ইউজ করার ক্ষেত্রে আরও বেশি পরিমাণ থাকতে পারে এই ম্যাটেরিয়ালগুলো। তারপর হচ্ছে অন্য কোনো হচ্ছে আরও পদার্থ এখানে মিশ্রণ থাকতে পারে। সেই জন্য ডায়োডের বৈশিষ্ট্য আর ট্রানজিস্টরের বৈশিষ্ট্য এক হবে না। সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার এই মসফেট যে কাজটা করতেছে বা ট্রানজিস্টর যে কাজটা করতেছে, আপনার কি বলে, কেউ কি মাত্র জয়েন হইলো? আচ্ছা, হোক, সেই ক্ষেত্রে এই ডায়োড ওইভাবে কাজ নাও করতে পারে। বলেন। আমি মানে আমার প্রশ্ন করার কারণ ছিল এটাই, যেমন আমরা রেডমি 8 বিশেষ করে যে লাইট আইসি গুলা থাকে, আমরা কিন্তু এই লাইট আইসি গুলা সচরাচর অন্য মোবাইলের মধ্যে খুব কমই থাকে। তার প্রতিনিয়ত আমাদের কাছে রেডমি নোট 8 সেট গুলা বেশি আছে। হ্যাঁ, তো লেক আইসিটা আছে AL65, দিয়ে তো আমরা আলাদা করে বাইপাস করতেছি, আলাদা করে বাইপাস করে লাইটের কাজ করতেছি, কাজ হচ্ছে। কিন্তু আমি চাইছিলাম এইরকম কিছু করতে যে চার্জিং সেকশনটা যদি আমরা চার্জিং আইসি সেম মডেল নাও পাই বা সেম মডেল নাও থাকে, এটা আমরা উইদাউট চার্জিং আইসি যে কোনো মডেলে আমরা বাইপাস করব। এখন হ্যাঁ, বুঝতে পারছি। বাট আপনি কি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন চার্জিং সেকশনের? না, আমি তো আজকে ওকে ওকে ওকে। আর যে আপনি যেহেতু নতুন, আপনার মতামতকে সম্মান জানাই। কিন্তু একটা জিনিস হচ্ছে ভাই, যে ইঞ্জিনিয়ার হচ্ছে এই মাদারবোর্ডটা ডিজাইন করছে, সে উল্লেখ করেই দিছে যে এই মাদারবোর্ডের জন্য এই মডেলের চার্জিং আইসি হতে হবে এবং এইটাই লাগবে, নাহলে চার্জ হবে না। একটা ফোনকে চার্জ হওয়ার জন্য অনেকগুলো হ্যান্ড কাজ করে, সেগুলো আমি প্রত্যেকটা পিনের কাজ আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি ডিটেলস বলছি। আপনি আজকের ক্লাসের পরে যদি আপনার ভালো লাগে, আমি নতুনদের জন্য যেটা বলছি যে আপনাদের আজকের ক্লাসটা যদি ভালো লাগে, এইভাবে করেই আমাদের প্রতিদিন ক্লাস হয়, তাহলে আপনারা আমাদের সাথে অ্যাড হবেন। তখন আমি গুগল ড্রাইভ শেয়ার করবো, ওখানে আগের ভিডিওগুলো আছে, সেগুলো দেখবেন। দেখলে আপনার এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কোনো ধরনের চার্জিং আইসি বাইপাস করা যাবে না। বাইপাস করা যাবে ওই জায়গাতেই যেটা বাইপাস করার মতো, এবং ইলেকট্রনিক্সের ধারণা যাদের খুব বেশি আছে, খুব বেশি ইলেকট্রনিক্সের ডিপে গেছে, তারা বিভিন্ন জিনিস বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারে, কিন্তু সব জায়গায় সেই কাস্টমাইজেশন খাটবে না। না না, করবেন। আপনি যেটা করতেছেন এটা ভালো।
এইটা করাতে আপনার মেধা যেমন বিকশিত হচ্ছে, আপনি নতুন নতুন অনেক কিছু শিখতেছেন, এবং এটা ভালো। আমার সবারই উচিত, আমার যে ভাইয়েরা আমার হচ্ছে পেইড গ্রুপে কোশ্চেন করেন যে এইটা বুঝলাম না, এইটা এইভাবে হলো কি করে, কালকে যেমন একজনে যে কোশ্চেন করছিলেন আমার খুব ভালো লাগছে, যেন কোশ্চেন করা উচিত। কোশ্চেন করবেন না কেন? গ্রুপে অবশ্যই কোশ্চেন করবেন। আমি একটু ব্যস্ত থাকি, যখন ফ্রি থাকি আমি অ্যান্সার দিব, সমস্যা নাই। অথবা গ্রুপে যারা অ্যাড আছে তারা কেউ যদি ফ্রি থাকে বা কারো যদি জানা থাকে সে অ্যান্সার দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। এটা ওপেন পারমিশন সবার জন্য। কি হবে যে আমি যেই প্রিভিয়াস যে ভিডিওগুলোতে যে কথাগুলো বলছি বা এখন যে কথাগুলো বলতেছি সেইগুলো আপনারা জাস্টিফাই তো করতে পারেন, যে উনি বলছেন যে হচ্ছে আরজিএন থেকে টিএচএ একটা লাইন যাবে চার্জিং আইসিতে, সেটা ডিভাইডেড হয়ে যাবে। তো ডিভাইডেড হয়ে গেলে ওইটাই আমি একটা বলছি যে ইরোর আসবে, টেম্পারেচার টু হাই, টেম্পারেচার টু লো। বাট আমার কথাটা একটু ঘুরাই ফিরাই বলে ভালো হইতো, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এইটাই যে ইরোর আসবে, সেটা চার্জিং রিলেটেড ইরোর, এবং সেটা থার্মাল সার্কিট থেকে সেই ইরোরটা আসবে। তো সেটা আপনারা কিভাবে পরীক্ষা করবেন? এখন যেই ভোল্টেজ দুইটা থেকে যে আরজিএন ভোল্টেজটা ওখানে আসছে, সেই আরজিএন ভোল্টেজটা মিসিং করে দেন, একটা রেজিস্টার মিসিং করে দেন, একটা রেজিস্টারে এক প্রান্ত কানেক্টেড রাখেন আর এক প্রান্ত ডিসকানেক্ট করে দেন, দিয়ে চার্জার লাগান, লাগাই দেখেন যে ওখানে কি ঘটনাটা ঘটে। তো হ্যাঁ হ্যাঁ বলেন। যদি আমরা পাওয়ার সাপ্লাই থেকে যে রেজিস্ট্যান্সগুলো ভোল্টেজ 1.8 ভোল্টেজ 8 ভোল্ট দেয়, 1.2 ভোল্ট দেয়, এরকম ভোল্ট যদি কোনো মিসিং থাকে, আমরা যদি পারতেছি যে ভোল্ট মিসিং আছে, আমরা পাওয়ার সাপ্লাই ভোল্ট অ্যাড করতে পারি। আচ্ছা, আপনি ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারেন। আপনি কি জানেন মাদারবোর্ডের ওই সেকশনের কত অ্যাম্পিয়ার প্রয়োজন? আচ্ছা, এইটা না জানলে আপনি কখনো ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। আমার ধরেন হচ্ছে একটা লাইন সিপিইউতে গেছে, সেখানে যদি স্পেসিফিক নলেজ থাকে যে সিপিইউতে 1.2 ভোল্ট গেছে, এখন পাওয়ার সাপ্লাই থেকে আপনি 1.2 ভোল্টও বানাইতে পারলেন, অ্যাম্পিয়ারও কাস্টমাইজেশন করতে পারলেন কিনা বলেন? সব কাস্টমাইজেশন করতে পারলেন, কিন্তু আপনি জানেন যে এখানে 1.2 ভোল্ট গেছে, বাট অ্যাম্পিয়ার রেটিংটা তো লেখা নাই যে কত অ্যাম্পিয়ার গেছে। কিন্তু আপনার যখন নলেজ থাকবে, আপনি যখন হচ্ছে পাওয়ার আইসি শিখবেন, আমরা নেক্সটে যখন পাওয়ার আইসিতে যাব, যখন পাওয়ার আইসি শিখবেন তখন হচ্ছে যে 1.2 ভোল্ট পাওয়ার সিপিইউতে পাওয়ার আইসি থেকে গেছে, তো পাওয়ার আইসিতে 1.2 ভোল্ট যে গেছে এটার অ্যাম্পিয়ার কত, সেই অ্যাম্পিয়ার রেটিংটা ওখানে লেখা আছে। যখন আপনি এটা শিখবেন তখন আপনি ওই অ্যাম্পিয়ারটা সিলেক্ট করে দিলে ওই সেকশনটা কাজ করবে, নো ইস্যু। কিন্তু এখানে একটা কথা আছে, প্রত্যেকটা লাইনের একটা ফিডব্যাক লাইন আছে, ফিডব্যাক লাইনটা আপনি কেমনে দিবেন? একটা ভোল্টেজ পাওয়ার আইসি থেকে সিপিইউতে গেছে, সিপিইউতে যাওয়ার পরে তার একটা ফিডব্যাক লাইন আবার হচ্ছে পাওয়ার আইসিতে আসছে। কেন আসছে? যে লাইনটা প্রপারলি কাজ করতেছে। এই ফিডব্যাক লাইনটা যখন এখানে আসবে, নেক্সট যে ভোল্টেজটা ক্রিয়েট হওয়ার কথা ছিল, উৎপন্ন হওয়ার কথা ছিল পাওয়ার আইসিতে, সেটা উৎপন্ন হবে, সেইটা আবার সিপিইউতে যাবে, সিপিইউ থেকে আবার একটা লাইন আসবে, ফিডব্যাক আসবে, সেই ফিডব্যাকটা যখন আবার পাওয়ার আইসি পাবে তখন আরেকটা ভোল্টেজ আবার জেনারেট করে সিপিইউকে দেবে। এইভাবে সিকোয়েন্স বাই সিকোয়েন্স ভোল্টেজগুলো তৈরি হতে থাকবে, এটাকে বলে বুথ সিকোয়েন্স। এটা আমরা যখন পাওয়ার আইসিতে যাব তখন আমি ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? যদি কাস্টমাইজেশন করতে হয় অবশ্যই আপনাকে জেনে কাস্টমাইজেশন করতে হবে। এসএমডির ক্ষেত্রে যেহেতু এটা ক্ষুদ্র ডিভাইস, এটা ভিভো একটা মোবাইলে কাজ করছি, ওইটাতে মেবি মডেলটা আমার মনে নেই, কিন্তু ডায়াগ্রামের মধ্যে মডেলটা নাই। আমি অন্য আরেকটা পাওয়ার আইসি সিপিইউ আইসি সেম মডেল দেখাই, এই ডিভাইডার সার্কিট তৈরি করে নিয়েছি, রেজিস্টারকে ডিভাইডেড করে দিয়েছি, কিন্তু হয় নাই। তো পাওয়ার সাপ্লাই থেকে যখন আমি ভোল্টেজ দিচ্ছি তখন কোনো চার্জিং এরর আসে না, চার্জ হচ্ছে, চার্জ স্টোর হচ্ছে। আচ্ছা, তখন ডিভাইডার সার্কিট তৈরি করে আমি আলাদা ভোল্টেজ বার ভোল্টেজ থেকে আলাদা ভোল্টেজ দিচ্ছি, হ্যাঁ তখন হয়নি, তখন কি ইরোই বুঝতে পারছি। যাই হোক, আপনার যথেষ্ট জ্ঞান আছে ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে, এই জ্ঞানটা ধরে রাখেন এবং কন্টিনিউ করতে থাকেন, আপনার দ্বারা ভালো কিছু হবে ইনশাল্লাহ। এখন দেখেন আমরা ক্লাসে ফিরে যাই, কেননা হচ্ছে আমাদের অনেক পদ এখনো যাওয়া বাকি। আমরা আজকে এই বেসিকটা কমপ্লিট করতে পারবো, সম্ভবত সার্কিটে যাইতে পারবো না, সার্কিটের নেক্সট ক্লাসে যাবো। কেন ডিপে আপনি যদি না ঢুকেন, এখানে যদি কোনো ল্যাগেন্সি থেকে যায়, সার্কিটে গেলে আটকে যাবেন। তো এখন দেখেন এইখানে এই যে একটু ভাই বলছিলেন যে দুইটা ট্রানজিস্টর অ্যাড করলে কিভাবে বাড়বে ভোল্টেজটা। তো এই এখন যে ভাই আমার সাথে কথা বললেন উনি অবশ্যই এই জিনিসটা ভালো বুঝবে। পজিটিভ নেগেটিভ অ্যাড করে নিলাম, আর এই দুইটা প্রান্ত আমরা হচ্ছে যেখানে কাজ করব বা যেখানে প্রয়োজন হবে সেখানে নিয়ে দেবো। এখানে একটা লাইট জ্বালানোর জন্য যদি হয় তো নিয়ে দিলাম, এটা গেলাম পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। এখন বলেন তো দেখি এইখানে কত ভোল্ট পাওয়া যাবে? 10 ভোল্ট।
ভোল্ট আছে। তাহলে এইখানে যদি 10 ভোল্ট পাওয়া যায়, তাহলে এটা ধর দুইটা যদি ট্রানজিস্টর হয়, এভাবে দুইটা ট্রানজিস্টরে ব্যাক টু ব্যাক কানেকশন করেন, তাহলে একটা ট্রানজিস্টর যে ভোল্টেজ দিছিল দুইটা ট্রানজিস্টর তার ডাবল ভোল্টেজ দিবে না? জি স্যার। ভোল্টেজ হোক আর অ্যাম্পিয়ার হোক, ডাবল তো দিবে। আচ্ছা, তাহলে বিষয়টা এরকমই। আর যদি এটাকে হচ্ছে আপনারা এইভাবে কানেকশন করেন, এটা কেটে ফেললাম, পজিটিভ জুড়াই দেন, এই নেগেটিভ নিয়ে গেলাম, আর এইখান থেকে সরি এই নেগেটিভ জোড়াই দিলাম, এই নেগেটিভ থেকে একটা প্রান্ত নিলাম, এই পজিটিভ থেকে একটা প্রান্ত নিলাম, তাহলে কয় ভোল্ট আসবে ভাই এখানে? 5 ভোল্ট। কিন্তু লংজিভিটি বেড়ে যাবে। এটা দিয়ে যদি একটা লাইট জ্বালান তাহলে কি হবে? লাইটটা দীর্ঘ সময় জ্বলবে। কেন? এখানে কি বাড়ছে? অ্যাম্পিয়ার বাড়ছে। ভোল্টেজ ঠিক আছে, বাট অ্যাম্পিয়ার বাড়ছে। ওকে, গেল। এরপর মসফেট সম্পর্কে হালকা একটা আইডিয়া দিব, দিয়ে আমরা ক্লাসটা ইন করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অ্যানালগ সার্কিটটা দেখব, দেন তারপরে যে মানে সিকোয়েন্স, সেগুলো আমি হচ্ছে গ্রুপে আলোচনা করব যে তারপর কি শিখাবো। আমি এটা আসলে আগে আপনাদের একটা মেসেজ দিব, তাহলে আপনাদের একটু সুবিধা হবে বিষয়টা। আচ্ছা, এবার মসফেটের দিকে আসি। ও এটা হলো মসফেট, ওই সেই সেম ধারণা মসফেট। এই যে কমন মসফেটের এই যে কমন পিন, একটু এই কর্নারের দিকে খেয়াল করেন। মসফেটের কয় প্রান্ত থাকে? 3 প্রান্ত, তাই না? অনেক ক্ষেত্রে 4টা প্রান্ত থাকে। তো 4টা প্রান্ত যদি থাকে, তাহলে ধরেন হচ্ছে সেটা হতে পারে কি রকম, যে গেটের 2টা প্রান্ত আছে, 2টা প্রান্তই এক। ওই যে ভাই বললেন না যে এটা বাটন ফোনের আইসি, চার্জিং আইসি, 1 2 3 4, 1 2 3 4, 8টা পিন না? 8টা পিনের এই 2 পিন হচ্ছে ধরেন 1, এই 2 পিন হচ্ছে 1, আর এই 4 পিন, তাহলে 3 প্রান্ত হলো। তাহলে বিষয়টা হচ্ছে এমন, এই চিত্রটা ওপেন করি। আচ্ছা, মোসফেট আর ট্রানজিস্টরের মধ্যে বেসিক পার্থক্য কোথায় জানেন? দুটো একই জিনিস। মোসফেট হচ্ছে ট্রানজিস্টরের আপগ্রেড ভার্সন। মোসফেট ট্রানজিস্টরের আপগ্রেড ভার্সন, এর সুইচিং ক্ষমতা অনেক বেশি মোসফেটের ট্রানজিস্টরের চাইতে। এর হচ্ছে মানে ওর চাইতে হাই স্পিডে কাজ করে, কিন্তু অপারেশন মোড প্রায় সেম, একই। তাহলে এইটা কি ডায়োড না? মাঝখানে এই যে এটা ডায়োড না? ডায়োডের এই সিম্বলটা কোন দিকে আছে? গেটের দিকে আছে। গেটের দিকে আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস। আর এই প্রান্তটা কি? প্লাস না? এটা কিসের দিকে আছে? গেটের দিকে, তাহলে এটা কি হবে? প্লাস। এই একটা কনসেপ্ট খালি বুঝে রাখেন। তাহলে এটা কি? পি টাইপ, আর এটা এন টাইপ। বিষয়টা ক্লিয়ার? অনেক ঘুরে পেছায় বোঝানো যায়, এনপিএন দিয়েও বোঝানো যায়, বাট যেইভাবে সুবিধা হয় সেইভাবে আমরা আগাই। এখন আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে এখানে মাঝখানে একটা ডায়োড আছে, ডায়োডের এই যে এই পাশটা হচ্ছে আমরা জানি প্লাস, আর এই পাশটা কি? মাইনাস। তা মাইনাস দিকটা কার দিকে তাক করা আছে? গেটের দিকে। গেটের দিকে কি আছে? এই মাইনাস দিকটা। আর এই দিকে আছে প্লাস দিকটা। যেহেতু গেটের দিকে মাইনাস দিক আছে,
তাহলে গেটটা কি হবে? নেগেটিভ। গেট যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হবে? এন চ্যানেল মসফেট, এন চ্যানেল মসফেট অথবা এন টাইপ মসফেট। আর গেটের দিকে কি আছে? এটা ডায়োড, এই ডায়োডের এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ। তাহলে গেটের দিকে কি আছে? পজিটিভ। এই যে পজিটিভ দিকটা কোন দিকে আছে? গেটের দিকে আছে এই ডায়োডের। তো গেটের দিকে খেয়াল করবেন, গেটের দিকে পজিটিভ আছে না নেগেটিভ আছে। ডায়োডের সিম্বলের দিকে খেয়াল করবেন। এনপিএন পিএনপির ক্ষেত্রেও ট্রানজিস্টরের ক্ষেত্রেও সেই সেম জিনিস, শুধু ডায়োডের সিম্বলটা কোন দিকে আসে এইটা দেখেই আমরা চিনি ফেলবো। যেমন এই যে নিচে যে সিম্বলটা আছে, এই যে এটার দিকে যদি আমরা একটু তাকাই, এটার দিকে যদি তাকাই তাহলে এই যে একটা ডায়োড, কালাকালি নেই, এই যে আছে, এই যে ডায়োড। ডায়োডের এই দিকটা পজিটিভ না, এই দিকটা প্লাস না? তাহলে এটা এই দিকটা মাইনাস। এই দিকটা মাইনাস যদি হয় তাহলে এটা কি হবে? কি ব্যাপার? সোর্স গেট পজিটিভ, সোর্স গেট নেগেটিভ। আচ্ছা, এইখানে আরেকটু ভালোভাবে বোঝানো যায়। যদি এইভাবেও আপনারা না বুঝতে পারেন, আরেকটা ওয়ে আছে, সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। পজিটিভ, এখান থেকে আরেকটা ডায়োড দেওয়া থাকতে পারে এরকম। এই যে এরকম। এখান থেকে আর একটা ডায়োড থাকতে পারে এইদিকে। আচ্ছা, এই হলো ক্লিয়ার বিষয়টা। ড্রেইনের দিকে যদি নেগেটিভ থাকে, দুইভাবে আমি আপনাদেরকে বুঝাই। ড্রেইনের দিকে যদি নেগেটিভ থাকে তাহলে সেটা হচ্ছে এন চ্যানেল মসফেট। ড্রেইনের দিকে যদি পজিটিভ থাকে তাহলে সেটা হলো পি চ্যানেল মসফেট। গেট দিয়ে একভাবে বুঝাইলাম, ড্রেন দিয়ে আরেকভাবে বুঝাইলাম। বুঝতে পারছেন? এটা নেগেটিভ সিম্বল, এই ডায়োডের এই দিকটা নেগেটিভ না? সোর্সের দিকে যদি পজিটিভ হয়, এইখানে যে ডায়োডটা দেয়া আছে এটা একটা মুছে দিই। এই ডায়োডটা মুছে দিলাম। দেওয়ার পরে এই যে সোর্স, এই সোর্সের দিকে কি আছে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। যদি সোর্সের দিকে নেগেটিভ হয় তাহলে ড্রেনের দিকে পজিটিভ হবে। আবার যদি সোর্সের দিকে পজিটিভ হয় তাহলে কি হবে? ড্রেনের দিকে তার উল্টা নেগেটিভ। যদি সোর্সের দিকে নেগেটিভ হয় তাহলে ড্রেনের দিকে পজিটিভ। এভাবেও চিনতে পারেন। আর গেটের ওকে, যদি আপনারা ওইভাবে বুঝতে পারেন তাহলে ওইটাই ঠিক আছে। আর যদি আপনারা দ্বিতীয় ওয়েতে বুঝতে পারেন তাহলে ওইটাও ঠিক আছে। আচ্ছা, এখন এই মসফেট কি? মসফেট হলো স্পেশাল টাইপ অফ ট্রানজিস্টর যা ভোল্টেজকে ব্যবহার করে কারেন্ট ফ্লোকে নিয়ন্ত্রণ করে। মসফেটের কাজ এই, আজকে এখন যে কথাটা বলছি এটা মাথায় একটু ভালো করে ঢুকাই রাখেন। ভোল্টেজকে ব্যবহার করে কারেন্ট ফ্লোকে নিয়ন্ত্রণ করে। এই কারেন্ট ফ্লোকে কিভাবে নিয়ন্ত্রণ করে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে চার্জিংটা হয়, অ্যানালগ চার্জিং। ভোল্টেজকে ব্যবহার করে কারেন্ট ফ্লোকে নিয়ন্ত্রণ করে। একটু খাতা লিখে রাখেন। তাহলে মোসফেটের 3টা অথবা 4টা প্রান্ত থাকে।
4টা প্রান্ত যদি থাকে তাহলে একটা প্রান্ত কমন থাকবে, মানে কমন কোনটা, ধরেন গেটের 2টা প্রান্ত থাকতে পারে, তাহলে গেটে যদি 2টা প্রান্ত থাকে তাহলে হচ্ছে আর ড্রেন আর সোর্স, তাহলে কত হলো 4টা, অথবা এই যেভাবে দেওয়া আছে এইভাবেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে গেটের কাজ কি, গেট হচ্ছে কি করবে, কন্ট্রোল করবে, কন্ট্রোল। এই গেট থেকে ভোল্টেজ ঢুকবে, ঢুকে এদিক থেকে ড্রেন থেকে যে যদি কারেন্ট আসে, অথবা সোর্স থেকে ড্রেন থেকে কারেন্ট আসবে, সোর্স থেকে আউটপুট হয়ে যাবে। তো ড্রেন থেকে যে কারেন্টটা আসলো সেইটাকে এখানে যে ভোল্টেজটা দেওয়া দিবে, সেই ভোল্টেজটা এই কারেন্টটাকে নিয়ন্ত্রণ করে এদিক থেকে বের করে দিবে। এখানে একটা সুইচিং হবে, ওই সেম ট্রানজিস্টর যেভাবে বুঝে আসছি এই জিনিসটাও সেই রকমই হবে। তাহলে গেট হচ্ছে কন্ট্রোল টার্মিনাল, ড্রেন হচ্ছে কারেন্ট আউটপুট, আর সোর্স হচ্ছে কারেন্ট ইনপুট। এখান থেকে ইনপুট হবে, এখান থেকে আউটপুট হবে, এরকম হতে পারে। তাহলে মসফেট দুই কয় প্রকার? ভাই আমি এখানে একটু কথা বলছি, তো আমরা এতক্ষণ যা বুঝলাম, তো গেটে ওই মিলি পরিমাণ ভোল্টেজ ওই মনে করেন যে ইন হবে, আর এক নিচে একটাতে আউট হবে আর একটাতে ইন হবে, একজন বলে একটা যদি আউট ইন, যে গেট দিয়ে যদি ইন হয় তাহলে ড্রেন দিয়ে ভোল্ট আউট হয়ে যাবে, এরকম বিষয়টা কি এরকমই? গেট দিয়ে যদি 5 ভোল্ট ইন হয়, এখানে 5 ভোল্ট ইন হবে, ভোল্টেজ এখান থেকে ইন হবে, আর ভাই আমাদের হচ্ছে ড্রেন দিয়ে হবে। অবশ্যই না, আমাকে একটু বলতে দেন, আমাকে বলতে দেন, আমি সার্কিটের সাথে মিলাই বলতেছি। আপনি যেটা জানেন সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট এইখানে যে ঘটনাটা ঘটে সেইটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আমি সার্কিটে দেখাবো, আপনাদেরকে ফিজিক্যাল সার্কিটে বের করে দেখাবো। গেট দিয়ে হচ্ছে 5 ভোল্ট ঢুকছে, ঢুকে সেখানে বসে আছে, তাহলে এই ড্রেন অথবা সোর্স, তাহলে এটার ড্রেন কি বলছি, কারেন্ট আউটপুট, যদি এটা আউটপুট হয়, এটা ইনপুট। তাহলে এইখানে ধরেন হচ্ছে এই 5 ভোল্ট, 5 ভোল্ট এইখান থেকে হচ্ছে যখন একটা সিগন্যাল এখানে আসবে, এখানে ধরেন একটা কত 0.5 ভোল্ট ধরলাম, 0.5 ভোল্ট, সেটা এটা কি মসফেট সেটার উপর ডিপেন্ড করে পি চ্যানেল হলে পজিটিভ সাপ্লাই এখানে আসবে, আর হচ্ছে এন চ্যানেল হলে নেগেটিভ সাপ্লাই এখানে আসবে। এখানে একটা এরকম একটা অ্যাম্পিয়ার আসবে, সেই অ্যাম্পিয়ারটা যখন এখানে ঢুকবে, ঢোকার পরে এই ব্যারিয়ারটা ভেঙে এখান থেকে কারেন্টটা আউটপুট হবে। এই যে 5 ভোল্ট এখানে আসছে, এটা এখান থেকে আউটপুট হবে। এখন এই যে বিষয়টা বললাম, এইটাই সার্কিটের মধ্যে হুবহু আছে। গেট দিয়ে ঢুকছে ভোল্টেজ, গেট দিয়ে ঢুকছে, কিভাবে ঢুকছে সেটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখতে পাবেন আপনারা। তো আজকে আর কেউ কিছু বলবেন? শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, মিলি ভোল্টেজ ইনপুট হয়েছিল, সেটা ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো ট্রানজিস্টর মোসফেটের ক্ষেত্রে একটা ব্যবধান থাকবে না? আমি এই কথাটা বলার আগে বা আমার বিশ্লেষণে কোথাও ভুল হতে পারে, আমি যেভাবে বুঝছি সেটা ঠিক নাও থাকতে পারে, হ্যাঁ, অনেকে সেটা ভুল ধরতে পারে, কোনো সমস্যা নেই, আমি শুধু যাবো, সমস্যা নাই। বাট বিষয়টা হচ্ছে এইরকম যে আমি একটা কথা কিন্তু বলছি, ভোল্টেজকে ব্যবহার করে কারেন্ট ফ্লোকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এইখানে যদি হচ্ছে ধরেন এইখানে যদি কারেন্ট আসে, ধরলাম এইখানে গেটে আসছে কি কারেন্ট, এবং সেটার ভোল্টেজ 5 ভোল্ট, আর এইখানে ধরেন একটা মিলি ভোল্টেজ আসছে, তো এই মিলি ভোল্টেজটাকে এই ট্রানজিস্টর ইউজ করে এই কারেন্টটাকে এদিকে পাস করে দিবে। এটা হতে পারে না? তখন কি হবে? সুইচিং হবে, এখানে বিষয়টা সুইচিং হবে। আবার যেখানে এমপ্লিফাই করার প্রয়োজন হবে সেখানে এমপ্লিফাই হবে, সেটা আমরা দেখবো, আমরা সার্কিটে প্র্যাকটিক্যাল দেখবো। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল সার্কিটে যাব, গিয়ে সেখানে এই যে আজকে যে কথাগুলো বলছি তার সত্যতা যাচাই করবো, যে কথাগুলো ঠিক আছে কিনা, বা এটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, নতুন যে ভাইয়েরা আছেন তারা আমাকে অবশ্যই পার্সোনালি একটা ফিডব্যাক দিয়ে আপনারা যেন, কোনো সমস্যা নেই। আর পুরাতন যারা আছেন তারা তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই।
তো নেক্সট ক্লাস হবে এই অ্যানালগ চার্জিংয়ের চার্জিং সেকশন সম্পর্কে বেসিকটা জেনে নিলাম, ডিটেলসটা আমরা নেক্সট ক্লাসে সার্কিটে গিয়ে তারপর দেখব। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে অবশ্যই আলোচনা করবেন। আর একটা কথা সেটা হচ্ছে, আমি আজকে এই ক্লাসে যেটা বললাম, আপনারা প্রত্যেকে হচ্ছে মোসফেট আঁকবেন, প্রত্যেকে হচ্ছে ট্রানজিস্টর আঁকবেন, একে তারপর হচ্ছে গ্রুপে পোস্ট দিবেন, আঁকতেই হবে। ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। অবশ্যই কালকে না, শুক্রবার। এটা নিয়ে রিসার্চ করেন না, এটা নিয়ে কয়েকদিন লেখাপড়া করেন না, বারবার করে। যাক ইনশাল্লাহ, ঠিক আছে, তাহলে শেষ করলাম।